আসসালামু আলাইকুম। আমি ডক্টর মুস্তাফিজুর রহমান। আমি পপুলার মেডিকেল কলেজে প্যাথোলজি ডিপার্টমেন্টের অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে আছি। তো আমি প্রাউড ফিল করছি যে আমি আপনাদের সাথে কিছুটা সময় শেয়ার করতে পারছি এই লকডাউন সিচুয়েশনে। আমি জানি এই সময় আসলে পড়াশোনা করাটা খুব দুরূহ ব্যাপার, তারপরেও আমাদের সামনে পরীক্ষা, যে কোনো সময় হয়তো ইনশাল্লাহ আমাদের এই পরিস্থিতির উন্নতি হবে আমরা আশা করি। সেই সাথে আমাদের স্বাভাবিক জীবনযাপনে আমরা ফিরে যাব, সেটাও আশা করি। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন, সেফ এন্ড সাউন্ড থাকেন ইনশাল্লাহ। তো আপনারা সবাই জানেন যে আমরা আজকে আমাদের একটা নতুন সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেম, সেটাই শুরু করতে যাচ্ছি। তো কার্ডিওভাস্কুলার সিস্টেম আমরা জানি যে সিস্টেমিক প্যাথোলজির একটা পার্ট। সিস্টেমিক প্যাথোলজি, যেহেতু আপনারা আন্ডার গ্রাজুয়েশন স্টুডেন্ট, আপনাদের কিন্তু সিস্টেমিক প্যাথোলজি, আমি আসলে মেইন ক্লাসটা কিন্তু আপনাদের হ্যাঁ বোঝানোর পাশাপাশি যে পরীক্ষা ওরিয়েন্টেড ক্লাসটা নেওয়ারই চেষ্টা করি বেশি, সো দ্যাট ইট মে হেল্প ইউ, যে পরীক্ষায় আপনাদের কিছুটা সাহায্য যেন আমি করতে পারি, সেটাই হলো আমাদের মেইন উদ্দেশ্য। তো আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেমের নামই হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেম, আপনারা জানেন। তার মধ্যে একটা কার্ডিয়াক মানে পার্ট আছে, একটা কার্ডিয়াক, আর একটা হলো ব্লাড ভেসেলস। তো আমরা এটাও জানি যে হার্ট ইট ইজ দ্য মডিফাইড ব্লাড ভেসেলস, তাই না? সো আমরা কিন্তু ব্লাড ভেসেলস দিয়ে আজকে শুরু করব। আমাদের শরীরে আমরা জানি ব্লাড ভেসেলস এর একটা অনেক বড় রোল আছে, এইগুলা আমরা অলরেডি ফিজিওলজিতে, অ্যানাটমিতে আমরা পড়েছি, জেনেছি। সো আমরা ওইদিকে আর যাবো না। আমরা যেহেতু প্যাথোলজিতে আজকে আমাদের ক্লাস, সো আমরা প্যাথোলজি রিলেটেড কথাবার্তাই বেশি বলবো। আপনারা জানেন যে যে কোনো সিস্টেমিক প্যাথোলজি আমরা যে কোনো চ্যাপ্টার পড়ি না কেন, সেই চ্যাপ্টারের একটা ইম্পর্টেন্ট জিনিস থাকে, কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন থাকে, যেগুলো আমরা সবসময়ই পরীক্ষা হলে জিজ্ঞেস করি, পরীক্ষা রিটেনে আসে, ভাইভাতে জিজ্ঞেস করা হয়। সিস্টেমিক প্যাথোলজি সবচেয়ে প্রথম এবং ইম্পর্টেন্ট জিনিস হলো, আপনাকে যে সিস্টেমে ধরা হয় না কেন, আপনারা এখন জানেন আপনাদের যে বক্স সিস্টেম, তাই না? ইন্ডিভিজুয়াল সিস্টেম আছে, কার্ডিওভাস্কুলার, রেসপিরেটরি, এন্ডোক্রাইন, রিপ্রোডাক্টিভ, আদার্স যেগুলো আছে। তো প্রত্যেক সিস্টেমিক প্যাথোলজির প্রথম যে জিনিসটা, প্রাইমারি যে জিনিসটা থাকে, সেটা হলো ওই পার্টিকুলার সিস্টেমের কি কি ডিজিজ হয়, সেটাই হলো আমাদের প্রথম জানা। প্রাথমিকভাবে আমরা এটা জানবো যে এই সিস্টেমের অনেক ডিজিজ হয়। আমি আবার বারবার আপনাদের রিমাইন্ডার করছি, যেহেতু আপনারা আন্ডার গ্রাজুয়েশনে আছেন, সো আপনাদের কিন্তু অনেক কিছু খুব এলাবোরেশন লাগে না। পরীক্ষাতে সবচেয়ে বেশি যেগুলো ইম্পর্টেন্ট, হ্যাঁ, সেগুলোই আমরা আলোচনা করব এখানে। তো আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, এটা একটা ব্লাড ভেসেলস, নিশ্চয়ই আপনারা চিনতে পারছেন, একটা ব্লাড ভেসেলস, ভেসেলস ওয়াল দেখা যাচ্ছে, এখানে কিছু আরবিসি দেখা যাচ্ছে, তাই না? একটা আর কি। তো যাই হোক, তো আমরা যেটা বলছিলাম যে সিস্টেমিক প্যাথোলজির প্রথম ইম্পর্টেন্ট জিনিস হলো ডিজিজ। যেই আপনি যে পার্টিকুলার সিস্টেমটাই পড়েন না কেন, সেই সিস্টেমের ডিজিজ সম্বন্ধে আপনাকে জানতে, অ্যাটলিস্ট নামগুলো, তাই না? নামগুলো জানতে হবে। তো আমরা যে কোনো আপনার চ্যাপ্টার ওয়াইজ চ্যাপ্টার অথবা সিস্টেম বাই সিস্টেমের ডিজিজ গুলা বিভিন্নভাবে ভাগ করি। তার মধ্যে কিছু বেসিক ক্লাসিফিকেশন থাকে। তার মধ্যে একটা, যেমন প্রত্যেক ডিজিজেরই, প্রত্যেক সিস্টেমেরই কিছু কনজেনিটাল অ্যানোমালিজ থাকে। তার মধ্যে যেমন যেহেতু এটা ব্লাড ভেসেলস রিলেটেড, সো দ্য ভাস্কুলার অ্যানোমালিজ একটা থাকতে পারে, থাকে সাধারণত। দেন হাইপারটেনসিভ ভাস্কুলার ডিজিজ, arteriosclerosis, atherosclerosis, aneurysm and dissection, ভাস্কুলাইটিস। যেহেতু আমরা জানি আমাদের শরীরের এমন কোনো অংশ নাই যেখানে ইনফ্লামেশন হয় না। তো ইনফ্লামেশনের একটা জিনিস আমরা বলে থাকি প্যাথোলজিস্টরা, আইটিস মানেই হলো ইনফ্লামেশন। তার মানে ব্লাড ভেসেলের যদি ইনফ্লামেশন হয়, সেটাকে আমরা ভাস্কুলাইটিস বলে থাকি। এছাড়া ডিসঅর্ডারস অফ দ্য ব্লাড ভেসেলস, এবং এছাড়া এটা হচ্ছে ভেইনস এন্ড লিম্ফেটিক্স, এদেরও কিছু কিছু আলাদা। আমরা জানি ব্লাড ভেসেলস যেহেতু বলছি, ভেসেলস এর মধ্যে নট অনলি আর্টারি, আর্টারি ছাড়া ভেইন এবং লিম্ফেটিক্স, দিস আর অলসো ইনক্লুড উইদিন দ্য পার্ট অফ দ্য ব্লাড ভেসেলস। তো এদেরও কিছু ডিজিজ হয়ে থাকে। এখান থেকে আপনাদের জন্য যেটা আমার মেসেজ, সেটা হচ্ছে যে আপনারা ব্রড হেডিং গুলো অবশ্যই মনে রাখবেন। এটা কিন্তু রিটেনে আসে, ক্লাসিফাই দ্য ডিজিজ অফ দ্য ব্লাড ভেসেলস। তো আপনারা অ্যাটলিস্ট এই ভাস্কুলার অ্যানোমালিজ, এখান থেকে একটা বা দুটা নাম, তিনটা মনে রাখতে পারলে খুব ভালো। হাইপারটেনসিভ হার্ট ডিজিজ, দিস ওয়াজ মোস্ট কমন। ব্লাড প্রেশার হয় না এরকম লোক খুব কম পাওয়া যায়, তাই না, একটা বয়সের পরে। আর্টেরিওস্ক্লেরোসিস, অ্যাথেরোস্ক্লেরোসিস, এই দুইটার মধ্যে একটু কনফিউশন হয়, আমরা এটা পরবর্তীতে আজকে জানবো ইনশাআল্লাহ। অ্যানিউরিজম এন্ড ডিসেকশন, দেন ভাস্কুলাইটিস। ভাস্কুলাইটিস এর মধ্যে নন ইনফেকশাস ভাস্কুলাইটিস এবং ইনফেকশাস। ব্লাড ভেসেলসে ইনফেক্টিভ অর্গানিজমদের ভাস্কুলাইটিস কিন্তু খুব কম হয়, নন ইনফেকশাস ভাস্কুলাইটিসটার পরিমাণটাই সবচেয়ে বেশি। তার মধ্যে একটা কমন হলো ইমিউন কমপ্লেক্স অ্যাসোসিয়েটেড ভাস্কুলাইটিস।
এগুলো আরো অনেকগুলো নাম আছে, এখানে সবগুলো নাম আপনাদের জানার প্রয়োজন নাই, কোনোই প্রয়োজন নাই। আপনারা নন ইনফেক্টিভের মধ্যে শুধু ইমিউনটা যদি মনে রাখতে পারেন সেটাই অনেক ভালো, ঠিক আছে। এটি আমরা গুলো, যেমন আরো কিছু কমন, যেমন পলিআর্টেরাইটিস নোডোসা, কাওয়াসাকি ডিজিজ, হ্যাঁ, তারপর হলো মাইক্রোস্কোপিক পলিঅ্যাঞ্জাইটিস, এগুলা কিছু কিছু নাম আপনারা মনে রাখতে পারলে হলো, গ্র্যানুলোমেটাস উইথ পলিঅ্যাঞ্জাইটিস, এগুলো যদি মনে রাখতে পারেন এগুলো ভালো। তো যাই হোক, আমরা ক্লাসিফিকেশন অফ দ্য ব্লাড ভেসেলস এর কি কি ডিজিজ হয় সেগুলো আমরা মোটামুটি জানলাম। এই জিনিসগুলো আপনারা নোট রাখবেন, এগুলা জানবেন, এগুলা খুব ইম্পর্টেন্ট না, হেডিং গুলো মনে রাখতে পারলে যথেষ্ট, এর চেয়ে বেশি আপনাদের লাগবে না। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হলো ভাস্কুলার টিউমার, ঠিক আছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা আমাদের ভাইভাতে খুব বেশি জিজ্ঞেস করা হয়, ভাস্কুলার ব্লাড ভেসেলস এ কি কি টিউমার হয়। ব্লাড ভেসেলস এর টিউমার কি, আমরা জানি টিউমারকে সাধারণত আমরা দুইটা ব্রড হেডিং এ ভাগ করে থাকি, বেনাইন এবং ম্যালিগন্যান্ট, কিন্তু ব্লাড ভেসেলস এর ক্ষেত্রে আমরা কিন্তু তিনটা ভাগে ভাগ করি, একটা হলো বেনাইন টিউমার, একটা হলো ইন্টারমিডিয়েট অথবা বর্ডার লাইন, আর লাস্ট যেটা ম্যালিগন্যান্ট টিউমার। বেনাইন টিউমার হেমানজিওমা, সরি, হেমানজিওমা খুব কমন একটা টিউমার, আপনারা সবাই নাম জানেন এটার, হেমানজিওমা, লিম্ফানজিওমা, গ্লোমাস টিউমার, ভাস্কুলার একটিসিস, তারপর নিভাস, এগুলা যেগুলো আছে এগুলো আপনারা জানেন। তার মধ্যে অ্যাটলিস্ট প্রথম দুটা বা তিনটা, হেমানজিওমা, লিম্ফানজিওমা, গ্লোমাস টিউমার, এই তিনটা নাম মনে রাখতে পারলেই আপনাদের জন্য যথেষ্ট, ঠিক আছে। সবগুলো নাম মনে রাখার খুব একটা প্রয়োজন নাই। ইন্টারমিডিয়েটের মধ্যে আপনারা একটাই মনে রাখেন, ক্যাপোসিস সার্কোমা, এছাড়া আছে হেমানজিও এন্ডোথেলিওমা, কিন্তু আপনারা ক্যাপোসিস সার্কোমা মনে রাখবেন, এবং ম্যালিগন্যান্ট টিউমারের মধ্যে একটাই মনে রাখবেন, এনজিওসার্কোমা। আপনার নিশ্চয়ই মনে আছে হোয়াট ইজ সার্কোমা। সার্কোমা ইজ দ্য ম্যালিগন্যান্ট টিউমার অফ দ্য মেসেনকাইমাল অরিজিন, তাই না? যেহেতু ব্লাড ভেসেলস এর একটা অংশ, এনজিও, এনজিও মানে ব্লাড ভেসেল, সার্কোমা হলো, তাহলে সার্কোমার নাম শুনলেই বোঝা যাচ্ছে এটা একটা ম্যালিগন্যান্ট টিউমার। তাহলে আমরা কি বললাম, আমরা যেটা বললাম, আমরা আবার এতটুকু থেকে একটু রিভিউ করে আসি। আমরা এই ডিজিজ গুলো সম্বন্ধে জানলাম, নামগুলো শুধু জানলাম। ভাস্কুলাইটিস এর মধ্যে আমি বললাম যে এখানে নন ইনফেকশাস ভাস্কুলাইটিসটা কমন, তার মধ্যে ইমিউন কমপ্লেক্স অ্যাসোসিয়েটেড ভাস্কুলাইটিস এটি হলো সবচেয়ে বেশি কমন, আপনারা এটাই মনে রাখবেন। ইনফেকশাস ভাস্কুলাইটিস খুব একটা কমন না, এটা নাম জাস্ট জানবেন, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট কিছু না। এছাড়া আপনার ভেইনস লিম্ফেটিক্স এর হেডিং গুলো মনে রাখবেন, তবে বাট মনে রাখতে হবে আপনাদের হলো টিউমার গুলোর মধ্যে বেনাইনের মধ্যে আমি বলেছি আপনি অন্তত একটা মনে রাখেন, হেমানজিওমা, লিম্ফানজিওমা, গ্লোমাস টিউমার মনে রাখতে পারলে ভালো। ইন্টারমিডিয়েটের মধ্যে একটাই জিনিস, ক্যাপোসিস সার্কোমা, এন্ড ম্যালিগন্যান্টের মধ্যে এনজিওসার্কোমা, এই নামগুলো আপনারা মনে রাখেন। এই ছবিটা আপনারা সবাই চিনেন, আপনারা হিস্টোলজিতে সবাই করে এসেছেন, আমি খুব বেসিক থেকে চলে যাচ্ছি, ঠিক আছে। এটা একটা ক্রস সেকশন অফ দ্য ব্লাড ভেসেলস, এটা হলো লুমেন, লুমেনের ভিতর আরবিসি এবং অন্যান্য ব্লাড সেলস গুলো আমরা দেখতে পাচ্ছি। আমরা জানি যে একটা ব্লাড ভেসেলস এর তিনটা লেয়ার থাকে, ফ্রম দ্য ইনওয়ার্ডস টু আউটওয়ার্ডস যদি আমরা যাই, প্রথমে হলো গিয়ে টিউনিকা ইন্টিমা, টিউনিকা মিডিয়া মোস্ট দ্য থিকেস্ট ওয়ান, এবং হলো গিয়ে অ্যাডভেন্টিশিয়া যেটা হলো গিয়ে আউটার। এটা আপনারা সবাই জানেন, জাস্ট একটা রিকলের জন্য আমি স্লাইডটা আপনাদের জন্য রেখেছি, যেহেতু আমরা ব্লাড ভেসেলস পড়ছি, আমরা একটু আগে থেকেই মনে করার চেষ্টা করেছি, টিউনিকা ইন্টিমা, মিডিয়া এবং অ্যাডভেন্টিশিয়া অথবা এক্সটার্নাও বলে কেউ কেউ, ঠিক আছে। ওইটারই যদি আমরা হাতে আঁকা ছবির কথা চিন্তা করি, ইনসাইড থেকে আউটসাইড, তাহলে আমরা দেখতে পাচ্ছি টিউনিকা ইন্টিমা, ইন্টিমা হলো গিয়ে, এটার আরেকটা নাম হলো এন্ডোথেলিয়াল লেয়ার বলা হয়, ঠিক আছে, এন্ডোথেলিয়াম বলা হয়, হ্যাঁ, এটাকে এন্ডোথেলিয়াম বলা হচ্ছে। লাইনিং এপিথেলিয়াম অফ দ্য ব্লাড ভেসেলস কে এন্ডোথেলিয়াম বলি আমরা, ঠিক আছে। তারপর হলো গিয়ে টিউনিকা মিডিয়া, এটা মিডিয়াটাই হলো গিয়ে মেইনলি হলো মাসল কোট, ঠিক আছে, এখানে মেইনলি স্মুথ মাসল থাকে, এবং আউটার লেয়ারের মধ্যে এখানেও কিন্তু একটা সেরাস কোট থাকে, ঠিক আছে। তাহলে আমরা একটা লেয়ার আমরা পেলাম। এই ছবিটারই আমরা হ্যান্ড পিকচার, বা আমরা আপনার যেটাকে বলে যে ছবি আঁকার জন্য যে ছবিটা আমরা সাধারণত এইভাবে এঁকে থাকি, আপনারা জানেন এটা, ঠিক আছে। এই ছবিটা আপনারা সবাই জানেন, ঠিক আছে। আমরা জানি আমাদের টোটাল যদি কার্ডিওভাস্কুলার সিস্টেমটা আমরা একবার মাথায় আনার চেষ্টা করি, আমাদের হার্ট আছে, হার্টের আর্টেরিয়াল সিস্টেম আছে, ভেনাস, এবং দ্য মানে কোঅর্ডিনেশন বিটুইন দ্য আর্টারিজ এন্ড ভেইনস, দ্যাট ইজ দ্য ক্যাপিলারিজ, দেয়ার ইজ এক্সচেঞ্জ অফ দ্য ব্লাড, হয় তাই না, এখানে এক্সচেঞ্জিং অফ দ্য হয়। আমরা আবার ওই যে ছোট ছোট কথাগুলো মনে রেখে আমরা মনে করে ফেলি, যেমন আপনার ভেইনের যেটা, ভেইনের লুমেনটা বড়, আর্টারির লুমেনটা ছোট থাকে, ভেইনের ওয়ালটা থিন থাকে, আর্টারির ওয়ালটা থিক থাকে, ভেইনের প্রেসারটা অনেক বেশি থাকে, ঠিক আছে, সরি, ভেইনের প্রেসারটা কম থাকে, আর্টারির ব্লাড প্রেসারটা বেশি থাকে। তো এখানে এক্সচেঞ্জ হয় হার্টের, আমরা চেম্বার গুলো জানি, আমরা জানি যে এখান থেকে অ্যাওর্টিক, অ্যাওটা দিয়ে, ঠিক আছে, অ্যাওটা হলো কি আর্চ অফ অ্যাওটা, ডিসেন্ডিং থোরাসিক অ্যাওটা, অ্যাবডোমিনাল অ্যাওটা, এগুলা দিয়ে অক্সিজেনেটেড ব্লাড আসে, দেন এটা টিস্যু লেভেলে এসে ক্যাপিলারির মধ্যে এক্সচেঞ্জ হচ্ছে, এক্সচেঞ্জ হওয়ার পর আবার ডিঅক্সিজেনেটেড ব্লাড ভেন, ইনফেরিয়র ভেনা কাভা, সুপিরিয়র ভেনা কাভা, হার্টের ভিতরে চলে যাচ্ছে। দিস ইজ অ্যাজ আ হোল দ্য সার্কুলেশন, এটা আপনারা সবাই জানেন, আমরা একটু মনে করে নিলাম আর কি।
খুব ইম্পর্টেন্ট জিনিস হাইপারটেনশন, এই শব্দটা ইদানিং কালে খুব ইদানিং কাপল অফ ইয়ার্স আপনার হাইপারটেনশন সবকিছুতেই শুধু হাইপারটেনশন। এই হাইপারটেনশনটা আমাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। হাইপারটেনশন, তাই না? এক কথায় আমরা সাধারণ সবাই বলি ব্লাড প্রেশার। আর প্রেশার তো সবসময় থাকে। প্রেশার একটা মানুষের প্রেশার কখন থাকে না? মারা যাওয়ার পর প্রেশার থাকে না, প্রেশার তো সবসময় থাকবে। বাট হাইপারটেনশন কখন বলবো সেটা হলো ইম্পর্টেন্ট। রোগীরা এসে আপনাদেরকে বলবে আমার প্রেশার হয়ে গেছে, আমার প্রেশার কমে গেছে, প্রেশার বেড়ে গেছে, আমি প্রেশারের রোগী। তো প্রেশার তো সবারই থাকে, বাট হাইপারটেনশনটা আমাদের মনে রাখতে হবে। হাইপারটেনশন, so we can go for the definition of the hypertension. Then hypertension is called hypertensive vascular disease of the hypertension. আপনারা মেডিসিনের বইয়ে এক এক রকম ডেফিনেশন পাবেন, এটার রেঞ্জটা কিন্তু এক এক জায়গায় এক এক রকম। আমি আপনাদেরকে যেটা ফলো করব সেটা হলো টিপিক্যালি আমাদের প্যাথোলজির যে রেঞ্জ, এটা যে এমন কোনো ডিফারেন্স তা না, বাট আমরা যেহেতু প্যাথোলজির টিচার, আমরা প্যাথোলজির পরীক্ষা নিতে অভ্যস্ত, আমাদের প্যাথোলজিতে যে রেফারেন্স ভ্যালুটা থাকে, আমি কিন্তু আপনাকে মেইনলি পুরাটা রবিনস প্যাথোলজি যেটা আপনারা সবাই পড়ে থাকেন সেটাকেই আমি মানে গাইডলাইন হিসেবে ব্যবহার করি সব সময়। Sustained diastolic pressure above 89 millimeter of mercury and sustained systolic pressure above 139 millimeter of mercury is called hypertension. তো এটা কোন জায়গায় রেঞ্জের একটু কিন্তু ডিফারেন্স থাকতে পারে, বাট আপনারা, আমি আশা করবো প্যাথোলজিতে অন্তত আপনারা diastolic pressure 89 millimeter of mercury এবং in case of systolic pressure 139 millimeter of mercury এটাই বলবেন। এটাই আমরা অ্যাকসেপ্ট করে নিই, ঠিক আছে? সো আমরা যদি আপনি, কারণ এটা নিয়ে কেউ অ্যাটলিস্ট প্যাথোলজিতে আপনাকে কেউ আর্গিউ করবে না, হ্যাঁ, আপনি বলতে পারবেন যে হ্যাঁ রবিনস এটাই লেখা আছে, সো এটা আপনার জন্য ইজি হবে। একটা ইম্পর্টেন্ট কথা, approximately 90 থেকে 95% of the hypertensive is idiopathic. It is called the essential hypertension. Hypertension দুই ধরনের, একটা হলো যদি আমরা ব্রড ক্যাটাগরাইজ করি, একটা হলো essential hypertension, একটা হলো secondary hypertension. এসেনশিয়াল হাইপারটেনশন আমাদের সাধারণত আমরা আমাদের এই সমাজে যাদেরকে দেখি, ইনক্লুডিং মি এবং আমরা যারা আছি, মোস্ট অফ দেম আর দ্য এসেনশিয়াল হাইপারটেনশন। আন্ডারলাইং এমন কোনো প্যাথোলজি নাই কিন্তু হাইপারটেনশন হচ্ছে, হ্যাঁ, এটা ফ্যামিলিয়াল হতে পারে, জেনেটিক কারণ হতে পারে, হ্যাঁ, একটা হলো মেল প্রিডিসপোজিশন, সেটাও একটা ফ্যামিলিয়াল এসেনশিয়াল হাইপারটেনশনের একটা কারণ, ঠিক আছে? A small number of the patient, only 5% are said to have secondary hypertension resulting from an underlying renal or adrenal disease. ঠিক আছে? তার মানে আপনি এটা দেখতে পাচ্ছেন যে এসেনশিয়াল হাইপারটেনশন তাদেরকেই বলছি যাদের হাইপারটেনশন হচ্ছে বাট আন্ডারলাইং কোনো প্যাথোজেনেসিস নাই, কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না, তারাই হলো এসেনশিয়াল হাইপারটেনশন। এবং এটার পরিমাণটাই সবচেয়ে বেশি, দ্যাট ইজ অলমোস্ট 95%। এটা অনেক বেশি, তাই না? আপনার 100-র মধ্যে যদি 95 পেশেন্টই আপনি পান এসেনশিয়াল হাইপারটেনশন, তাহলে বলা যেতে পারে এভাবে যে বেশিরভাগ মানুষই কিন্তু আসলে এসেনশিয়াল হাইপারটেনশনের রোগী। আর সেকেন্ডারি হাইপারটেনশনের দুটো কমন কজ থাকে, আরো অনেক কজ থাকতে পারে, তবে রেনাল কজ এবং অ্যাড্রিনাল কজ। যেমন রেনাল কজের মধ্যে রেনাল আর্টারি স্টেনোসিস একটা কমন জিনিস, এই ধরনের পেশেন্টের আপনার হাইপারটেনশন ডেভেলপ করতে পারে। আরেকটা হলো অ্যাড্রিনাল ডিজিজের মধ্যে ফ্লিওক্রোমোসাইটোমা, আপনারা জানেন, ঠিক আছে? তো আপনারা যদি এই জন্য কোনো হাইপারটেনসিভ রোগী আসলে প্রথমে কিন্তু তার ফ্যামিলি হিস্ট্রি একটা নেওয়া হয়, যে তার ফ্যামিলিতে কারা কারা হাইপারটেনশন আছে। দেখা যায় বলে বাবার আছে, মার আছে, বড় ভাইয়ের আছে, চাচার আছে, ফুপুর আছে, এইগুলা দেখলেই কিন্তু বোঝা যায় এগুলা এসেনশিয়াল হাইপারটেনশন। সাধারণত সেকেন্ডারি হাইপারটেনশন যেগুলো আছে এটা কিন্তু ছোট কম বয়সে হয়, ঠিক আছে? কম বয়সে কনজেনিটাল রেনাল আর্টারি স্টেনোসিস থাকতে পারে, 12-13 বছরের বয়স, হ্যাঁ, 14-15 বছর বয়স। দেখা যায় সিভিয়ার ম্যাসিভ ম্যালিগন্যান্ট হাইপারটেনশন, অলমোস্ট প্রেশার 200-300-র মতো হয়ে থাকে, 200, 150, 160 এরকম হয়ে থাকে, তখন সেগুলো কিন্তু খুব ডেঞ্জারাস। অথবা ফ্লিওক্রোমোসাইটোমা, অ্যাড্রিনাল গ্ল্যান্ড টিউমার আপনারা জানেন, তাদেরও কিন্তু এই ধরনের সেকেন্ডারি হাইপারটেনশন সাধারণত হয়, ঠিক আছে? কম বয়সে হাইপারটেনশন হলে আপনারা চিন্তা করবেন এটা সেকেন্ডারি হাইপারটেনশন। আর আমাদের মতো যারা অ্যাডাল্ট মিন্স যারা এইজড অলমোস্ট 45 প্লাস বা 50 এরকম বয়স যাদের, হ্যাঁ, তাদের কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এসেনশিয়াল হাইপারটেনশনটাই থাকে। যাই হোক, হাইপারটেনশনের আমরা ডেফিনিশনটা জানলাম এবং আমরা ব্রড ক্যাটাগরাইজেশনের মধ্যে আমরা হাইপারটেনশনের দুটো টাইপ জানলাম, একটা হলো এসেনশিয়াল হাইপারটেনশন আর একটা হলো সেকেন্ডারি হাইপারটেনশন। এসেনশিয়াল হাইপারটেনশন ইডিওপ্যাথিক কজ, আর সেকেন্ডারি আন্ডারলাইং কোনো কজ থাকে, কমনলি বাই দ্য রেনাল এন্ড অ্যাড্রিনাল ডিজিজ। এটা আপনারা মনে রাখবেন। আরেকটা কথা কিছুক্ষণ আগে বলেছিলাম, ম্যালিগন্যান্ট হাইপারটেনশন ওটা কাকে বলছে। দেখেন, এটা ম্যালিগন্যান্ট হাইপারটেনশন অনেক সময় মনে হয়, এমন আমাদের অনেক সময় স্টুডেন্টরা এসে বলে ম্যালিগন্যান্ট হাইপারটেনশন, জিজ্ঞেস করলে স্যার ম্যালিগন্যান্সিতে যে হাইপারটেনশন হয়, নো ইটস নট লাইক দ্যাট। এটা অ্যাকচুয়ালি ম্যালিগন্যান্ট এই জন্য বলা হচ্ছে, এটা মানে খুব ওয়ার্স অবস্থা, বিজায়ার একটা অবস্থা, ক্যারেক্টারাইজড বাই দ্য সিভিয়ার হাইপারটেনশন, সিস্টোলিক মোর দেন 200, ডায়াস্টোলিক 120। এই ধরনের যদি কাউকে পান তাহলে সেইটাকে ইউ ক্যান ডেজিগনেট অ্যাজ এন ম্যালিগন্যান্ট হাইপারটেনশন, তাই না? এই ধরনের পেশেন্টকে আমরা
ম্যালিগন্যান্ট হাইপারটেনসিভ বলে থাকি আর কি। এর সাথে ম্যালিগন্যান্সির, আবার বলছি, ম্যালিগন্যান্ট হাইপারটেনশনের সাথে ম্যালিগন্যান্সির কিন্তু কোনো সম্পর্ক নাই, জাস্ট এটা ওয়ার্ডস দেখে, এটা আমরা খারাপ দেখে এটাকে আমরা ম্যালিগন্যান্ট হাইপারটেনশন বলে থাকি আর কি। এই চারটা আপনাদের রবিনসি আছে, এটা পড়ার এমন কিছু নাই, যেমন ওখানে এসেনশিয়াল হাইপারটেনশন এবং আপনার সেকেন্ডারি কজের মধ্যে আমরা রেনাল এবং অ্যাড্রিনালটার বেশি কথা বলেছি, কারণ এই দুটোই হলো কমন। এছাড়া কিছু এন্ডোক্রাইন ডিসঅর্ডারস এর মধ্যে থাকতে পারে, হ্যাঁ, ভাস্কুলার ডিসঅর্ডার, ইটসেলফ ব্লাড ভেসেলস এর কিছু ডিসঅর্ডারস এর, নিউরোজেনিক কিছু ডিসঅর্ডারস এর, এটার নামগুলো মনে রাখতে পারলে ভালো। এটা ওয়াইবাতে আমরা খুব বেশি জিজ্ঞেস করি না, খুব রিয়েলি রিটেনে চলে আসে, হ্যাঁ, বাট দ্য কজেস অফ দা আপনার সেকেন্ডারি কজ অফ হাইপারটেনশন, হ্যাঁ, সেকেন্ডারি কজ অফ হাইপারটেনশন মাঝে মধ্যে আসতে পারে, তো ওটা আপনারা একটু খেয়াল রাখবেন, যতটুকু মুখস্থ করতে পারেন করবেন আর কি। তবে এসেনশিয়াল হাইপারটেনশনটা বেশি জিজ্ঞেস করা হয়। এই ছবিটা আপনারা সবাই জানেন, সবাই দেখেছেন, আমরা জানি ব্লাড প্রেশার কাকে বলি। ব্লাড প্রেশার ইজ দ্য কার্ডিয়াক আউটপুট উইথ দ্য পেরিফেরাল রেজিস্ট্যান্স, তাই না? কার্ডিয়াক আউটপুট এবং পেরিফেরাল রেজিস্ট্যান্স কে যদি আমরা মাল্টিপ্লাই করি, এন্ড রেজাল্ট আমরা যেটা পেয়েছি সেটি হলো ব্লাড প্রেশার, ঠিক আছে? কার্ডিয়াক আউটপুট কি কি কারণে পাওয়া যায়? কার্ডিয়াক আউটপুট যদি ব্লাড ভলিউম যদি বেশি হয়ে যায় কোনো কারণে, ঠিক আছে, ব্লাড ভলিউম বেড়ে যেতে পারে, হ্যাঁ, কার্ডিয়াক ফ্যাক্টর, হার্ট রেট, কন্ট্রাক্টিলিটি যদি বেড়ে যায় তাহলে কার্ডিয়াক আউটপুট বেড়ে যাবে। ঠিক সেরকম পেরিফেরাল রেজিস্ট্যান্সে কিছু কারণে কিছু হিউমারাল ফ্যাক্টরস আছে, হ্যাঁ, এর কনস্ট্রিক্টরস আছে, ডায়ালিটস, এগুলোর কারণে যদি হয় তাহলে আমরা সাধারণত ব্লাড প্রেশার অ্যাজ এ এন্ড রেজাল্ট আইদার কার্ডিয়াক আউটপুট বাড়তে হবে অথবা পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়তে হবে, এর যে কোনো একটাই যদি বাড়ে তাহলে কিন্তু পেশেন্টের ব্লাড প্রেশার বেড়ে যাবে। এটা আপনার ফিজিওলজিতে পড়েছেন, এটা এখানে দেখানোর দরকার ছিল না, জাস্ট আমি একটু মনে করানোর জন্য আপনাদেরকে দেওয়া। ব্লাড প্রেশার রেগুলেশন, আপনারা সবাই জানেন ব্লাড প্রেশার রেগুলেশন যদি কখনো ব্লাড প্রেশার যদি ফল করে যায় তাহলে আমাদের কিডনি থেকে রেনিন সিক্রেশন করা হয়। এই রেনিনটাই হলো অ্যাঞ্জিওটেনসিনকে অ্যাঞ্জিওটেনসিন 1 আলটিমেটলি অ্যাঞ্জিওটেনসিন 2 আলটিমেটলি তারা কি করবে, অ্যান্ড্রোজেন রিলিজ করবে, ভেসোকনস্ট্রিকশন করবে, ব্লাড প্রেশারকে কন্ট্রোল করবে। এটাও আপনারা ফিজিওলজিতে পড়েছেন, জাস্ট একটু মনে করিয়ে দেওয়ার জন্য যে ব্লাড প্রেশার কমে গেলে এইভাবে ব্লাড প্রেশার কন্ট্রোল হয়। রেগুলেশন অফ ব্লাড প্রেশার ইজ মেইনটেইন বাই দিস। তার মানে আপনারা এখানে মনে রাখবেন রেগুলেশন কারা কে করছে? কিডনি করছে। কিডনি কে করছে? রেনিন করছে। রেনিন অ্যাঞ্জিওটেনসিনোজেনকে অ্যাঞ্জিওটেনসিনোজেন 1 অ্যাঞ্জিওটেনসিন 2 দেন এই অ্যাঞ্জিওটেনসিনটা হলো অ্যালডোস্টেরনটাকে গিয়ে করছে বাড়ানোর পরে। হ্যালো, এই হলো ঘটনা, আলটিমেটলি ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে, ঠিক আছে? ব্লাড প্রেশার রেগুলেশন ওই যে ছবিটা দেখালাম সেটা একটু এলাবোরেট করা হয়েছে। ব্লাড প্রেশারকে এভাবে আমরা কন্ট্রোল করছি। রেনিন ইজ দ্য মেইন রেগুলেটর অফ দ্য ব্লাড প্রেশার, ইজ সিক্রেটেড বাই দ্য কিডনি and response to decreased blood pressure is affected atherosclerosis arterioles. In turn angiotensinogen-টাকে angio 1 and 2 এটা কনভার্ট করছে। এটা জাস্ট আপনারা একটু মনে রাখবেন, এটার সাথে আমাদের প্যাথোলজির খুব সম্পর্ক না, আমাদের এখানে আরো অনেক কিছু পড়ার আছে। Pathogenesis of hypertension এর মধ্যে দেখেছি hypertension is a disorders with multiple genetic and environmental contributors, ঠিক আছে? মেজরিটি 90 থেকে 95% hypertensive আর ইডিওপ্যাথিক, কিছুক্ষণ আগে আমরা দেখেছি। আর সেকেন্ডারি হাইপারটেনশনের মধ্যে আমরা দুটো ইম্পর্টেন্ট কজ বলছি, রেনোভাস্কুলার হাইপারটেনশন, সিঙ্গেল জিন ডিসঅর্ডার, জেনেটিক ডিসঅর্ডারও কিন্তু হাইপারটেনশন একটা বড় রোল প্লে করে। এছাড়া অ্যাড্রিনাল আমরা দেখেছি, আমরা হরমোনাল কিছু দেখেছি, এন্ডোক্রাইনাল কিছু দেখেছি, এইসব কারণে হাইপারটেনশন হতে পারে সেকেন্ডারি হাইপারটেনশন। জেনেটিক ফ্যাক্টরস, ভেসোকনস্ট্রিকটিভ ইনফ্লুয়েন্সেস, এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস এর মধ্যে কিছু থাকে, যেমন হলো স্ট্রেস, ওবেসিটি, স্মোকিং, এইগুলা কিন্তু আমাদের বর্তমান লাইফস্টাইলের সাথে খুব বেশি ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি, হ্যাঁ, এগুলা হেভি সল্ট কনজাম্পশন, এগুলাও কিন্তু হাইপারটেনশনের একটা অন্যতম কারণ, ঠিক আছে? সো এগুলাকেও আমাদেরকে অ্যাভয়েড করতে হবে আর কি। আচ্ছা, একটা তো আমরা দেখলাম এখানে যে কিছু ফ্যাক্টরের জন্য হাইপারটেনশন হচ্ছে। আমরা দেখেন আমরা যদি আবার একটু মনে করি যে এখানে আমরা কিন্তু দেখেছি ব্লাড প্রেশার ইকুয়ালস টু কার্ডিয়াক আউটপুট পেরিফেরাল রেজিস্ট্যান্স, তাই না? এখানে কার্ডিয়াক আউটপুট পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়ার জন্য কিন্তু কিছু যদি ব্লাড ভেসেলস ইটসেলফ যদি কোনো প্রবলেম থাকতে পারে, ঠিক আছে, যেটা আমরা যে ভাস্কুলার প্যাথোলজি অফ হাইপারটেনশন, তার মানে ব্লাড ভেসেলস এর ওয়ালে এমন কিছু হবে যে কারণে হাইপারটেনশন হতে পারে পেশেন্টের। হাইপারটেনশন ইজ নট only accelerated atherogenesis but also causes designated changes into the wall is the large and the medium sized arteries. Hypertension is also associated with the two forms of small blood vessels disease. তার মানে ব্লাড ভেসেলস এর নিজস্ব ডিজিজের কারণেও কিন্তু হাইপারটেনশন হতে পারে। তার মধ্যে একটা হলো হায়ালিন অ্যাথেরোস্ক্লেরোসিস আর হলো হাইপারপ্লাস্টিক অ্যাথেরোস্ক্লেরোসিস, ঠিক আছে? একটা হায়ালিন হতে পারে, আরেকটা হতে পারে, আর আরেকটা হলো হাইপারপ্লাস্টিক। আমরা এখানে দুটো ছবি দেখতে পাচ্ছি, ঠিক আছে? হাইপার এবং দুইটাই কিন্তু দেখেন ব্লাড, এটা একটা ব্লাড ভেসেলস বোঝা যাচ্ছে। এই ব্লাড ভেসেলস এর ওয়ালটা কিন্তু অনেক থিকেন্ড হয়ে গেছে,
অনেক থিকেন, ভেতরে ব্লাড ভেসেলস এর লুমেন। আর এই ব্লাড ভেসেলস এর ওয়ালটা যদি আমরা দেখি, এটার হাইপারপ্লেসিয়া অফ দ্য এন্ডোথেলিয়াম, এটা কিন্তু থিকেন হয়েছে, বাট এখানে যেমন দেখেন আপনি দেখতে পাচ্ছেন একটা থিকেন্ড, একটা হাইলিন ডেপোজিশন হয়েছে, তাই না? একটা হোমোজেনাস একটা পিঙ্কিশ স্ট্রাকচার তৈরি হয়েছে। এই দিস অল আর দ্য হায়ালিনস। এই হায়ালিন গুলো একসাথে অ্যাকুমুলেট হয়ে ব্লাড ভেসেলস এর ওয়ালটা থিক হয়ে গেছে, এবং থিক হওয়ার কারণে কি হয়েছে, ব্লাড ভেসেল ইলাস্টিসিটিটা নষ্ট হয়ে গেছে, ব্লাড ভেসেলস এর পেরিফেরাল রেজিস্ট্যান্সটা অনেক বেড়ে গেছে। তো পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়লে কিন্তু পেশেন্টের হাইপারটেনশন হবে। আর আরেকটা এখানে কি হয়েছে, এখানে দেখেন স্কিন অনিয়নের মতো, আমরা যদি পেঁয়াজকে কাটি উপর থেকে এরকম স্কিন অনিয়নের মতো, এখানে কিন্তু হাইলিনাইজেশন হয়নি, রাদার দেন দেয়ার ইজ আ প্রলিফারেশন অফ দ্য hyperplastic proliferation of the endothelium. endothelial যে লাইনিং আছে তার proliferation হচ্ছে হাইপারপ্লেসিয়া হয়েছে। ঠিক আছে, হাইপারপ্লেসিয়া কাকে বলে ইন দ্য মিনিং নিশ্চয়ই আপনারা জানেন। তাহলে এটা তাই হয়েছে। তাহলে সেটা হলো ভাস্কুলার প্যাথোলজি। তাহলে ব্লাড ভেসেলস এর ডিজিজের জন্য হাইপারটেনশন হতে পারে, একটা হতে পারে আপনার হাইলিন আর্টেরিয়াল স্ক্লেরোসিস আর হাইপারপ্লাস্টিক আর্টেরিয়াল স্ক্লেরোসিস। ঠিক আছে। Now, what is arteriosclerosis? Arteriosclerosis literally means hardening of the arteries. Artery wallটা হলো হার্ড হয়ে যাবে। Arteriosclerosis মানে arterial sclerosis. It is a genetic term from arterial wall thickening and loss of elasticity. আর্টেরিয়াল ওয়ালের যদি আপনার ওয়ালটা যদি ঠিক হয়ে যায়, তাহলে অবভিয়াসলি এটার ইলাস্টিসিটিটা কমে যাবে, পেরিফেরাল রেজিস্ট্যান্সটা বেড়ে যাবে, এন্ড রেজাল্ট উইল বি হাইপারটেনশন। আরেকটা জিনিস অ্যাথেরোস্ক্লেরোসিস, তার মানে আমরা দুটো টার্ম, একটা হলো আর্টেরিওস্ক্লেরোসিস আর একটা হলো অ্যাথেরোস্ক্লেরোসিস। এটা কিন্তু কোনো ইনফ্লামেশন হচ্ছে না এখানে, আপনার কি হচ্ছে, এখানে দুটো চেঞ্জ হচ্ছে। আইদার হতে পারে there is a hyalinization of the blood vessels wall, আরেকটা হলো hyperplasia of the endothelium। এই দুটার এন্ড রেজাল্টই কিন্তু আর্টেরিওস্ক্লেরোসিস। আরেকটা হলো অ্যাথেরোস্ক্লেরোসিস, এটা কিন্তু একটা ইনফ্লামেটরি কন্ডিশন। ইট ইজ অ্যাথেরোস্ক্লেরোসিস অ্যাজ আ ক্রনিক ইনফ্লামেটরি and healing response of the arterial wall to endothelial injury. যদি এন্ডোথেলিয়াম কি নিশ্চয়ই আপনাদের মনে আছে, এন্ডোথেলিয়াম হলো গিয়ে ইনার লাইনিং অফ দ্য ব্লাড ভেসেলস। এই এন্ডোথেলিয়ামে যদি কোনো ইনজুরি হয়, তাহলে কি হবে, যে কোনো ইনজুরির কনসিকুয়েন্স হিসেবেই কিন্তু ক্রনিক ইনফ্লামেশন হয়, সেটা আপনারা জানেন। এই ক্রনিক ইনফ্লামেশনটির রেসপন্স আলটিমেটলি কি হবে, হিলিং হবে। Lesion progression occurs through the interaction of modified lipoproteins, monocyte and derived macrophages, T lymphocytes with endothelial cells and smooth muscles of the arterial wall. তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যদি কোনো কারণে এন্ডোথেলিয়াল ইনজুরি হয়, সেখানে একটা ক্রনিক ইনফ্লামেশন হচ্ছে, এবং ক্রনিক ইনফ্লামেশনের যদি আমরা মেকানিজম চিন্তা করি, সেখানে কি কি তৈরি হচ্ছে, সেখানে মনোসাইটস আসবে, লিম্ফোসাইটস, ম্যাক্রোফেজেস, দিস অল আর দ্য ক্রনিক ইনফ্লামেটরি সেলস। এদের কনসিকুয়েন্সের এবং ম্যাক্রোফেজের লাইপোপ্রোটিন থাকবে ম্যাক্রোফেজ থেকে, স্মুথ মাসেল, ইন্টিমার মধ্যে স্মুথ মাসেল, এই স্মুথ মাসেল এগুলো সব মিলিয়ে একটা সিচুয়েশন যেটা তৈরি হবে, সেটাকেই আমরা বলতে চাচ্ছি যে আর্টেরিওস্ক্লেরোসিস। তাহলে আমরা আর্টেরিও স্ক্লেরোসিস এবং অ্যাথেরোস্ক্লেরোসিস এর বেসিক ডিফারেন্সটা হচ্ছে এখানে কোনো আপনার ইনফ্লামেশন হচ্ছে না, দেয়ার ইজ অনলি দ্য থিকেনিং অফ দ্য ওয়াল। ওয়ালের থিকেনিং দু কারণে হতে পারে, হাইলিন ডেপোজিশনের কারণে হতে পারে, অথবা দেয়ার ইজ আ প্রলিফারেশন অফ দ্য এন্ডোথেলিয়াম। ইন দ্য আদার হ্যান্ড আপনার অ্যাথেরোস্ক্লেরোসিসে কি হচ্ছে, এখানে একটা ক্রনিক ইনফ্লামেশন হচ্ছে। কখন ইনফ্লামেশন হবে, ইফ দেয়ার ইজ আ এন্ডোথেলিয়াল ইনজুরি। এটাই হলো সবচেয়ে বেসিক, there must be some endothelial injury. Endothelial injury না হলে কিন্তু অ্যাথেরোস্ক্লেরোসিস হবে না। এবং একটা ক্রনিক ইনফ্লামেশনের যে কনসিকুয়েন্স গুলো আছে, সেগুলোর কারণে মনোসাইট, ম্যাক্রোফেজ, টি লিম্ফোসাইট, এন্ডোথেলিয়াল সেল এদের প্রলিফারেশন হবে, স্মুথ মাসেল সেল আসবে, আরো এখানে জিনিস তৈরি হবে, আমরা পরে দেখছি। আচ্ছা, আর্টেরিওস্ক্লেরোসিস দেখেছি। অ্যাথেরোস্ক্লেরোসিস is determined by the combination of the acquired or inert risk factors. কিছু রিস্ক ফ্যাক্টরস আছে অ্যাথেরোস্ক্লেরোসিস এর, মানে কি এন্ডোথেলিয়াল ইনজুরি হওয়ার জন্য কিছু রিস্ক ফ্যাক্টর কাজ করছে। আর আরেকটা বড় কথা হলো যে ইন্টিমাল যে লিশনটা তৈরি হবে, এটা আরেকটা নাম হলো অ্যাথ্রোমা। তার মানে যেই জায়গায় যে পয়েন্টে লিশনটা হচ্ছে, সেই সাইট অফ প্যাথোলজিটার নাম হলো অ্যাথ্রোমা, এবং এই প্রসিডিউরটার নাম হলো অ্যাথেরোস্ক্লেরোসিস। তার মানে অ্যাথেরোস্ক্লেরোসিসটা ইট ইজ দ্য প্যাথোজেনেসিস অর প্রসিডিউর, আর অ্যাথ্রোমা হলো যেই জায়গায় ইনজুরিটা হলো,
এন্ডোথেলিয়াল ইনজুরিটা যে জায়গাটা হলো সেই ইনজুরিয়াস পয়েন্টের নাম হলো গিয়ে আপনার অ্যাথেরোমা। আমরা একটা ছবি দেখছি, তাই না? একটা নর্মাল ব্লাড ভেসেলস দেখতে পাচ্ছি, ব্লাড ভেসেলস এর ওয়াল দেখতে পাচ্ছি, এবং এখানে একটা লুমেন দেখতে পাচ্ছি। এটা হলো আর্টারিওস্ক্লেরোসিস। আমরা আগেই বলেছি এখানে কোনো ইনজুরি হচ্ছে না, শুধুমাত্র থিকেনিং অফ দ্য ওয়াল। এটা দুটো কারণে হতে পারে, একটা বললাম যে হাইলিন বললাম, আর একটা হাইপারপ্লেসিয়া অফ দ্য এন্ডোথেলিয়া। কিন্তু there is a thickening of the wall, there is a narrowing of the lumen। আপনি দেখেন এই যে এটা লুমেন এবং এটা লুমেন। আর অ্যাথেরোস্ক্লেরোসিসে কি হচ্ছে, এখানে একটা লিশন হয়েছিল, লিশনের কারণে এখানে কিছু এসে জমা হয়েছে। কি জমা হয়েছে? এই যে ক্রনিক ইনফ্লামেশনের কনসিকুয়েন্স হিসেবে ফ্যাট সেল, তারপর আপনার ফ্ল্যাট গ্লোবিউলস, নেক্রোটিক টিস্যু, তারপর স্মুথ মাসেল সেলের প্রলিফারেশন, এন্ডোথেলিয়াল সেলের প্রলিফারেশন, টি লিম্ফোসাইট, এগুলো সব এসে জমে একটা প্লাকের মতো তৈরি করছে। এটা হলো অ্যাথেরোস্ক্লেরোসিস। তাহলে নরমাল ভেসেলস, আর্টারিওস্ক্লেরোসিস এবং অ্যাথেরোস্ক্লেরোসিস, আমরা ডিফারেন্সটা বুঝতে পারলাম। এখানে আপনারা কনফিউশন আর করবেন না, ঠিক আছে? এখানে কনফিউশন করবেন না। আরেকটা ক্রস সেকশন দেখেন, ওই একই জিনিস আরেকটা ক্রস সেকশনে দেখানোর চেষ্টা করেছি আমি। এটা নরমাল স্মুথ মাসল থাকছে, এন্ডোথেলিয়ামের আমরা বলছি সিঙ্গেল লাইনিং থাকছে। এখানে শিখিয়েছে এন্ডোথেলিয়াম লাইনিং কিন্তু ইন্টাক্ট, বাট এন্ডোথেলিয়ামের নিচে এই যে জায়গায় ইনজুরিটা হয়েছিল এটা একটা অ্যাথেরোমা, তাই না? এটা একটা, আমি বলেছিলাম দ্য সাইট অফ ইনজুরি হলো অ্যাথেরোমা। এটা ড্যামেজ এন্ডোথেলিয়াম, এন্ডোথেলিয়াম ড্যামেজ হওয়ার ফলে এইখানে এসে ঘটনাটা ক্রনিক ইনফ্লামেশন হচ্ছে। এখানে লিপিড, ক্যালসিয়াম, সেলুলার ডেব্রিজ, ম্যাক্রোফেজ ট্রান্সফর্ম ইনটু দ্য ফোম সেলস ট্রান্সফর্ম হচ্ছে হয়ে এখানে একটা প্লাক তৈরি করছে। এই প্লাকটার নাম, এই যে প্যাথোজেনিক লেশন, এটার নাম হলো গিয়ে অ্যাথেরোমা। Now the risk factor of atherosclerosis, একটা modifiable risk factor আছে, non modifiable। আমরা ছবিটা একটু মনে রাখলে মজা লাগে, তাই না? modifiable risk factor যেটা আমাদের হ্যাবিট, we can change, ঠিক আছে? modifiable, ঠিক আছে? যেমন স্মোকিং, we can avoid the smoking, we can avoid the junk food, we can still avoid the tension, anxiety, এগুলো যদি একটু কমাতে। সেডেন্টারি লাইফস্টাইল, শুধু সারাদিন করে কোনো ফিজিক্যাল এক্সারসাইজ নেই, সেডেন্টারি লাইফস্টাইল, এটাও কিন্তু অ্যাভয়েড করা সম্ভব। ওজন, ঠিক আছে? আমরা জাঙ্ক ফুড খাচ্ছি, কোনো এক্সারসাইজ নেই, আলটিমেটলি ওজন বাড়ছে, সেটাও কিন্তু অ্যাভয়েড করা সম্ভব। এবং ব্লাড প্রেশার থাকতে পারে কারো, যদি আমার এসেনশিয়াল হাইপারটেনশন থাকে সেটাকে কন্ট্রোলে রাখা সম্ভব, সেজন্য এটাকে মডিফায়েবল ভিতরে নেওয়া হয়েছে। আমার ব্লাড প্রেশার আছে জেনেটিক, আমি আমার বাবা থেকে পেয়েছি, মা থেকে পেয়েছি, এমন তো হতে পারে আমি কন্ট্রোলে রাখতে চাচ্ছি না, কন্ট্রোলে রাখতে পারছি, সো ইট ইজ মডিফায়েবল। আপনি চান না, আপনি চাচ্ছেন না, আপনি কন্ট্রোল করছেন না, কিন্তু আপনি যদি চান আপনি কন্ট্রোল করতে পারেন, সো এটা মডিফায়েবল রিস্ক ফ্যাক্টরের মধ্যে পড়ছে। নন মডিফাইবল, যেখানে আমাদের কোনো হাত নাই, ঠিক আছে? ফ্যামিলি হিস্ট্রি, আমার বাবার ছিল, এটাতে আমার কোনো হাত নাই। বয়স, সাধারণত বয়স্কদের একটু বেশি হয়, তাই না? এখানে কোনো হাত নেই। বয়স বাড়ার সাথে সাথে জেন্ডার, মেইলদের সাধারণত হাইপারটেনশন বেশি হয়। আর হলে এথনিসিটি, একটা গোত্র, এথনিসিটি একটা গোত্র, কোন কোন গোত্রতে দেখা যায় যে আপনার হাইপারটেনশন হচ্ছে, তাতে কিছু করার নেই, ঠিক আছে? সো এই ক্ষেত্রে এগুলো নন মডিফায়েবল। এটা এটা একটা একটা রবিনসের একটা টেবিল, আমি ইচ্ছা করি আপনাদেরকে এখানে দেওয়ার উদ্দেশ্য হলো রবিনসে কিভাবে দেওয়া হয়েছে। নন মডিফায়েবল, মডিফায়েবল। নন মডিফায়েবল জেনেটিক অ্যাবনর্মালিটিস, ফ্যামিলি হিস্ট্রি, ইনক্রিজ এজ, মেল জেন্ডার, যেটা আমরা ছবিতে দেখলাম। আর মডিফায়েবল বলতে হাইপারলিপিডিমিয়া, আপনার লিপিড অনেক বেশি, আপনি কোলেস্টেরল কমাতে পারেন, আপনি ফ্যাটি ফুড কম খেতে পারেন, তাই না? বা আপনি যদি হাইপারলিপিডিমিয়া, ফ্যামিলিয়াল হাইপারকোলেস্টেমিয়া যদি থাকে, সেক্ষেত্রে আপনি অ্যান্টিলিপিডেমিক ড্রাগ খেতে পারেন, তাই না? হাইপারটেনশন, ইউ ক্যান কন্ট্রোল দ্য হাইপারটেনশন, সো মডিফায়েবল। সিগারেট স্মোকিং, ইউ ক্যান অ্যাভয়েড দ্য সিগারেট। ডায়াবেটিস, ইউ ক্যান কন্ট্রোল দ্য ডায়াবেটিস। হ্যাঁ, আপনি ডায়াবেটিস হলে আপনি সেটা বন্ধ করতে পারবেন না, বাট অ্যাট লিস্ট ইউ ক্যান কন্ট্রোল দ্য ডায়াবেটিস। ইনফ্লামেশন, এটাও আপনি কন্ট্রোল করা সম্ভব। সো দিস আর দ্য মডিফায়েবল। এছাড়া এভাবে বলা যেত রিস্ক ফ্যাক্টরস হলো মেজর রিস্ক ফ্যাক্টর, মাইনর রিস্ক ফ্যাক্টর। মেজরের মধ্যেও আবার নন মডিফায়েবল আছে, মাইনরের মধ্যে মডিফায়েবল আছে। ওই একই জিনিস বিভিন্ন ভাবে দেওয়া হয়েছে। এগুলা আপনারা যার যেটা যেভাবে পছন্দ, তবে আমি সবগুলো দেখালাম কারণ এটা এই আপনার রবিনসে এভাবে দেওয়া আছে, অন্যান্য জায়গায় এভাবে দেওয়া আছে, ঠিক আছে? আপনারা যেটাকে সুইটেবল মনে করেন আপনারা এটাকে ব্যবহার করতে পারেন রিস্ক ফ্যাক্টর হিসেবে, কারণ এটা রিটেনের ভাইভাতে সব জায়গাতেই কিন্তু এটা আসে, ঠিক আছে? রিটেনের ভাইভাতে সব জায়গাতেই এটা আসে। দেন অ্যাডিশনাল রিস্ক ফ্যাক্টর আমি কিছুক্ষণ আগে দেখলাম, ইনফ্লামেশন, ঠিক আছে? হাইপারসিস্টেমিয়া, মেটাবলিক সিনড্রোম, লাইকোপ্রোটিন এ, এগুলা কিছু কিছু জিনিস আছে। এটা অবশ্য রবিনে অ্যাডিশনাল রিস্ক ফ্যাক্টর, এই কথাগুলো কিন্তু রবিনে দেওয়া আছে। হাইপারলিপিডিমিয়ার মধ্যে আপনার মনে আছে নিশ্চয়ই ব্যাড কোলেস্টেরল, এলডিএইচ, এইচডিএল, এলডিএল, এইচডিএল, লো ডেনসিটি লাইপোপ্রোটিন, আর এটা হলো হাই ডেনসিটি লাইপোপ্রোটিন। আমরা জানি যে লো ডেনসিটি লাইপোপ্রোটিনকে আমরা ব্যাড কোলেস্টেরল বলি, এবং হাই ডেনসিটি লাইপোপ্রোটিন, এটা মনে রাখা সহজ, যদিও হাই কিন্তু এটা আমাদের শরীরের জন্য ভালো, বিকজ হাই ডেনসিটি লাইপোপ্রোটিন গুলো সাধারণত পেরিফেরিতে থাকে, শরীরের পেরিফেরি অ্যাডিপোস টিস্যু থাকে, এবং ইট কামস টু দ্য মেটাবলিজম ইন দ্য লিভার, সো আলটিমেটলি দে উইল ডিস্ট্রয়।
বাট যেগুলো লো ডেন্সিটি লাইপোপ্রোটিন এটা কিন্তু পেরিফেরিতে এরা ব্যাড এই জন্য বলা হচ্ছে, কারণ এরা হলো গিয়ে ফ্রম দ্য সেন্টার থেকে কোলেস্টেরল টু দ্য পেরিফেরাল টিস্যু থেকে তারা ডিপোজিট হয়ে থাকে। ওরা একবার যদি লো ডেন্সিটি লাইপোপ্রোটিন গুলো পেরিফেরাল টিস্যুতে ডিপোজিট হয়, সাধারণত সেইগুলা রিজলভ হয় না, মেটাবলিজমের মধ্যে যায় না। সেই জন্য লো ডেন্সিটি লাইপোপ্রোটিন গুলোকে আমরা ব্যাড কোলেস্টেরল বলে থাকি। আর হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন যেগুলো আছে সেগুলোকে আমরা গুড কোলেস্টেরল বলি, বিকজ অফ এটা পেরিফেরি থেকে সেন্টার মানে লিভারে এসে মেটাবলাইজড হয়ে যায়। দ্যাট ইজ ওয়াই ইট ইজ নোন অ্যাজ দ্য গুড কোলেস্টেরল। এটা একটু মনে রাখবেন আপনারা এখানে। Now the pathogenesis of atherosclerosis, atherosclerosis কেন হচ্ছে? এক কথা যদি বলি, there is a endothelial injury, intimal lesion, ঠিক আছে? endothelial injury হচ্ছে, সেজন্য atherosclerosis হচ্ছে, ঠিক আছে? আপনার কথা, আপনার উত্তর একেবারেই সঠিক। তো কি মেকানিজম, দুটো হাইপোথিসিস এখানে কাজ করে। একটা হলো intimal cellular proliferation, repetitive formation and organization of the thrombi। তার মানে যদি ইন্টিমার যখন একটা লেশন হবে, একটা ইনজুরি হবে, ইনজুরি হলে সেখানে ইন্টিমাল যে সেলগুলো আছে তাদের প্রলিফারেশন হবে, ঠিক আছে? আর একটা রিপিটেটিভ ফর্মেশন এন্ড দ্য অর্গানাইজেশন অফ দ্য থ্রম্বাই। আমরা জানি যে কোনো জায়গায় যদি ব্লিডিং টেন্ডেন্সি ডেভেলপ করে, এটা আল্লাহ তাআলা দেওয়া একটা নরমাল ফেনোমেনন, সেই জায়গায় কি করা হয়, সেই জায়গায় ব্লাডটা আপনার ব্লিডিং সাইডটা বন্ধ হয়ে যায়। কেন? ওখানে ফিব্রিনের প্রলিফারেশন হয়, প্ল্যাটিলেট অ্যাডহেশন অ্যাগ্রিগেশন হয়, আলটিমেটলি সবসময় একটা স্টপ করে দেওয়ার চেষ্টা করে। এটাই হলো নরমাল ফেনোমেনন। ঠিক সেরকম ব্লাড ভেসেলস বা ওয়ালে যখন কোনো ইনজুরি হয়, তখন কি হয়, তখন সবসময় এটা বডির কম্পেনসেটরি মেকানিজম যেটা আছে, তারা চাবে সেই প্রলিফারেটিভ সাইটটাকে বন্ধ করে দিতে। বন্ধ করার জন্য কি লাগবে? এখানে ফাইব্রোব্লাস্টিক প্রলিফারেশন লাগবে এবং ওখানে প্ল্যাটিলেট, আলটিমেটলি देयर ইজ আ ফর্মেশন অফ দ্য থ্রম্বাই, রিপিটেটিভ ফর্মেশন হতে থাকে, ঠিক আছে? দ্য কমপ্লিমেন্টারি ভিউ অফ অ্যাথেরোজেনেসিস, এটা হলো কল্ড আ রেসপন্স টু ইনজুরি হাইপোথিসিস। এটা একটা হাইপোথিসিস বলা হচ্ছে রেসপন্স টু ইনজুরি। তার মানে যেই জায়গায় ইনজুরি হলো, সেই ইনজুরির এগেইনস্টে যে রেসপন্সটা হলো, সেটাকে বলা হচ্ছে রেসপন্স টু ইনজুরি হাইপোথিসিস। Atherosclerosis is produced by the following pathogenic events. একটা প্রথমেই আমরা বলেছি, আপনারাও জানেন যে এন্ডোথেলিয়াল ইনজুরি আমার হতেই হবে। এন্ডোথেলিয়াল ইনজুরি যদি না হয়, তাহলে আমার অ্যাথেরোস্ক্লেরোসিস হবে না। তাহলে কি হচ্ছে, এন্ডোথেলিয়াল ইনজুরি যদি হয়, তাহলে ইনক্রিজ ভাস্কুলার পারমিবিলিটি বেড়ে যাবে, লিউকোসাইট অ্যাডহেশন এন্ড থ্রম্বোসিস। আমি আপনাকে আগে বলছি, এটা আমাদের নরমাল বডি কম্পেনসেটরি মেকানিজম। যখনই কোনো জায়গায় কোনো ইনজুরি হবে, তাহলে সেখানে কি হবে, সেখানে ক্রনিক ইনফ্লামেশন শুরু হবে, এবং যদি সেখানে ব্লিডিং টেন্ডেন্সি থাকে, তাহলে সেখানে থ্রম্বাস ফর্মেশন হবে। যেহেতু ব্লাড ভেসেলস, देयर ইজ এভরি চান্স অফ ব্লিডিং, সেখানে কিন্তু আপনার কি বলে, ক্রনিক ইনফ্লামেশনের পাশাপাশি থ্রম্বাস ফর্মেশনটাও হয়ে যায়। দ্যাট ইজ ওয়াই এটা আমাদের জন্য খারাপ। তাহলে কি হচ্ছে, এন্ডোথেলিয়াল ইনজুরি হচ্ছে, ইনক্রিজ ভাস্কুলার পারমিবিলিটি, লিউকোসাইট অ্যাডহেশন এন্ড থ্রম্বোসিস সেখানে হচ্ছে। Accumulation of the lipoproteins, monocyte adhesion to the endothelium followed by migration to the intima, transformation into the macrophages এবং হলে গিয়ে adhesion হচ্ছে, ঠিক আছে? তো যাই হোক, আপনার এইগুলো আমরা দেখছি, এগুলো আমরা একটা ডিটেইলস আমরা আবার দেখতে পারবো ইনশাআল্লাহ। Factor release from the activated platelets, smooth muscle cell proliferation and extracellular matrix production, lipid accumulation. এই ম্যাক্রোফেজেস এন্ড স্মুথ মাসেল সেলস একসাথে মিলে লিপিড অ্যাকুমুলেশন করবে। এই ছবিটা আপনাদের রবিনসে আছে। তাহলে আমাদের যদি স্টেপস গুলা বলি, তাহলে আমরা একটু আবার আসি অ্যাথেরোস্ক্লেরোসিসের স্টেপস। নাম্বার 1, এন্ডোথেলিয়াল ইনজুরি। এন্ডোথেলিয়াল ইনজুরির আন্ডারে এই কয়েকটা হেডিং আছে। 2 নম্বর, অ্যাকুমুলেশন অফ দ্য লাইপোপ্রোটিনস, মনোসাইট অ্যাডহেশন টু দ্য এন্ডোথেলিয়াম, দেন হলো প্ল্যাটিলেট অ্যাডহেশন। ফ্যাক্টর রিলিজ, এই ফ্যাক্টর গুলোর কাছে রিক্রুটমেন্ট অফ দ্য স্মুথ মাসেল রিক্রুটমেন্টে তারা কাজ করবে। তারপর স্মুথ মাসেল সেল প্রলিফারেশন এন্ড এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স প্রোডাকশন আর লিপিড অ্যাকুমুলেশন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম ছবিটা, এটা নরমাল ব্লাড ভেসেলস, এটা এন্ডোথেলিয়াম, এটা হলো স্মুথ মাসেল। এন্ডোথেলিয়াল ইনজুরি এখানে হতে পারে, ঠিক আছে? ক্রনিক। এখন এন্ডোথেলিয়াল ইনজুরির কারণগুলো একটু খেয়াল করেন আপনারা। একটা হলো ক্রনিক এন্ডোথেলিয়াল ইনজুরি, একটা হলো হাইপারলিপিডিমিয়া। যাদের হাইপারলিপিডিমিয়া থাকে তাদের এন্ডোথেলিয়াল ইনজুরি হতে পারে। হাইপারটেনসিভ যারা, তাদের এন্ডোথেলিয়াল ইনজুরি হবে স্মোকিং, ঠিক আছে? তারপর হোমোসিস্টেরিয়া, দেন হলো হেমোডিনামিক ফ্যাক্টরস, টক্সিনস, কিছু ভাইরাস, ইমিউন ফ্যাক্টরস। These are the causes of endothelial injury. স্বাভাবিক আপনার আমাদের মাথায় প্রশ্ন, ব্লাড ভেসেলসের ভিতরে ইনজুরি কিভাবে হবে? It is not the penetrating injury, এটা কিন্তু সবই হচ্ছে ব্লাড ভেসেলসের ভিতরে। তাহলে একটা হচ্ছে হাইপারলিপিডিমিয়া, হাইপারটেনশন, স্মোকিং। এই তিনটা তো আপনারা সবাই জানেন, এটা রিস্ক ফ্যাক্টরের মধ্যেও আছে, ঠিক আছে? হোমোসিস্টিন
যেটা আমরা দেখলাম মাইনর রিস্ক ফ্যাক্টরের মধ্যে দেখলাম হেমোডিনামিক ফ্যাক্টরস এর জন্য হতে পারে, টক্সিনস, ভাইরাস, ইমিউন ফ্যাক্টরের জন্য হতে পারে। যখনই এন্ডোথেলিয়াল ইনজুরি হয়ে যাচ্ছে তখনই কি হচ্ছে, এই যেই সাইডে যে যখন এন্ডোথেলিয়াল ইনজুরি হচ্ছে, দেখেন লুমেন থেকে কি হচ্ছে, এখান থেকে এন্ডোথেলিয়াল ডিসফাংশন হচ্ছে ইনক্রিজ পারমিবিলিটি। আমরা দেখেছিলাম ইনক্রিজ পারমিবিলিটি কোথায় হচ্ছে, ব্লাড ভেসেলস থেকে ভিতরে তারা ভেসেলস এর লুমেন থেকে এরা লিউকোসাইট অ্যাডহেশন এন্ড মনোসাইট অ্যাডহেশন এন্ড ইমাইগ্রেশন তারা চলে যাচ্ছে। লিকেজ, এন্ডোথেলিয়াল লিকেজ যেটাকে আমরা বলেছি, লিকেজ হচ্ছে কোথায় যাচ্ছে, কি কি লিকেজ হচ্ছে, মনোসাইটস। সাধারণত আমরা জানি মনোসাইটস কি, লিম্ফোসাইটস, তাই না, ম্যাক্রোফেজ, এগুলোকে মনোসাইট বলি। দিস আর দ্য ক্রনিক ইনফ্লামেটরি সেলস। সাধারণত এই সেলগুলাই কিন্তু প্রথম, এবং দিস সেলস হ্যাভ দ্য ইমিউন প্রপার্টিজ। এই কারণেই এই সেলগুলো প্রথম আগে যায়, ঠিক আছে, এই সেলগুলো প্রথম আগে যায়। আর কেন নিউট্রোফিল আসতেছে না, বিকজ অফ এটা তো কোনো আপনার ব্যাকটেরিয়াল ইনফেকশন না। সাধারণত আমরা যদি পলিমরফাস যে পপুলেশন যেগুলো ইনফেকশন হয় সেগুলোতে কিন্তু নিউট্রোফিল আসে। নিউট্রোফিল সাধারণত ব্যাকটেরিয়াল ইনফেকশন, এখানে কিন্তু কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হচ্ছে না, সেই কারণে কিন্তু ক্রনিক ইনফ্লামেটরি সেল, ম্যাক্রোফেজ এবং মোনোসাইটস গুলো বেশি আসতেছে। দেন এটা কিন্তু স্মুথ মাসেল ইমাইগ্রেশন ফ্রম দ্য মিডিয়া ইনটু দ্য ইন্টিমা, এবং যখনই এখানে মনোসাইট গুলা অন্যান্য সেল গুলা চলে আসছে তখন ইন্টিমা থেকে কি হচ্ছে, যে মাসেল কোর থেকে এই মাসেল সেল গুলাও কিন্তু আস্তে আস্তে এরা এদের কাছে চলে আসবে, ঠিক আছে। এবং এখানে কি হচ্ছে, ম্যাক্রোফেজ এন্ড স্মুথ মাসেল সেল এনগালফ লিপিড। এই ম্যাক্রোফেজের একটা প্রপার্টি হলো এনগালফ ফরেন পার্টিকেল। এরা কি করবে, এরা আপনার স্মুথ মাসেল সেল এবং এই ম্যাক্রোফেজ গুলা কি বলে আমরা ফ্যাট এনগালফ করবে, এবং আলটিমেটলি দে ফর্ম দ্য ফোম সেল। স্মুথ মাসেল সেল প্রলিফারেশন ইন দ্য ইন্টিমা। যখন ইন্টিমার ভিতরে স্মুথ মাসেল সেল চলে যাচ্ছে তখন এখানে প্রলিফারেশন হচ্ছে। এবং দেখেন কি হচ্ছে, স্মুথ মাসেল প্রলিফারেশন, কোলাজেন, আদার এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স ডিপোজিশন, এক্সট্রাসেলুলার লিপিড, এই সেলগুলো আসে এই যে এক্সট্রাসেলুলার লিপিড কোলা এখানে এসে জমা হচ্ছে, ঠিক আছে, এসে জমা হচ্ছে আস্তে আস্তে। ওয়েল ডেভেলপ প্লাক, অলরেডি একটা প্লাক কিন্তু ডেভেলপ। আপনি একটা জিনিস খুব ভালো মতো খেয়াল করবেন, লুমেন গ্র্যাজুয়ালি ন্যারোইং হচ্ছে, বাট এন্ডোথেলিয়ামটা কিন্তু ইনট্যাক্ট আছে। দেখেন এন্ডোথেলিয়ামটা কিন্তু ইনট্যাক্ট আছে, তার মানে লেশনটা কোথায়, লেশনটা হচ্ছে টিউনিকা ইন্টিমার মধ্যে, নট ইনটু দা আপনার মাসেল কোড। আপনাকে কিন্তু পরীক্ষা আমরা জিজ্ঞেস করি যে অ্যাথেরোস্ক্লেরোসিস কি ধরনের লিশন, এটা ইন্টিমার লিশন, এটা ভুল করবেন না আপনারা প্লিজ, হ্যাঁ, এটা ইন্টিমার লিশন। এটার ওই ওই কনসিকুয়েন্সটি দেখানো হয়েছে, যখনই একটা এন্ডোথেলিয়াল ইনজুরি হচ্ছে, মনোসাইট অ্যাডিশন হচ্ছে, ভিতরে ঢুকছে এই ম্যাক্রোফেজ গুলো আবার লিপিড আপটেক করছে, এখানে স্মুথ মাসেল আবার নিচ থেকে আসছে পরের লেয়ার থেকে, এই স্মুথ মাসেল সেলের প্রলিফারেশন আলটিমেটলি দে উইল ফর্ম আ প্লাক। এই এবং এই যে যখনই এই ম্যাক্রোফেজ ফোম সেল লিপিড এনগালফ করছে এই সেলগুলোকে ফোম সেল, এবং এই দিস ফোম সেল ইজ দা প্যাথোগনোমিক ফর দা কি বলে অ্যাথ্রোমা, ঠিক আছে। ওই একই জিনিস আমি বিভিন্ন ভাবে দেখানোর চেষ্টা করেছি যেন আপনারা বারবার দেখে যেন জিনিসটা ভুল না করেন। এন্ডোথেলিয়াম ইনট্যাক্ট থাকছে, ইনজুরি হয়েছে, এখান থেকে আপনার স্মুথ মাসেল সেল যাচ্ছে, প্রলিফারেশন হচ্ছে। দিস ইজ দা অ্যাথ্রোমাটা, এটা একটা অ্যাথ্রোমা, ঠিক আছে, এটা একটা ছবি, একটা অ্যাথ্রোমা। এন্ডোথেলিয়াম ইনট্যাক্ট থাকছে, ইন্টিমার মধ্যে যা ঘটনা ঘটছে, ইন্টিমা স্মুথ মাসেল ঠিক থাকছে, স্মুথ মাসেল সেলের প্রলিফারেশন হচ্ছে, ফোম সেল আসছে, কিছু নেক্রোটিক ডেব্রিস থাকছে, এইটাই হলো গিয়ে। তাহলে অ্যাথ্রোমাটা কি, অ্যাথ্রোমার আবার দুটো পার্ট আপনি বলতে পারেন, একটা ফাইব্রাস ক্যাপ আর হলো নেক্রোটিক সেন্টার। নেক্রোটিক সেন্টারের ভিতরে সেল ডেব্রিস, কোলেস্টেরল ক্রিস্টালস, ফোম সেলস এবং ক্যালসিয়াম। এটা কিন্তু ছবিতে, এটা অনেক সময় আপনার রিটেনে আসে কিন্তু, হ্যাঁ, ড্র এন্ড লেভেল আ টিপিক্যাল অ্যাথ্রোমাটাস প্লাগ, তখন আপনার কিন্তু এই ছবিটা, একটা রবিনসেরই ছবি আছে, আপনারা এটা শিখে নেবেন। অ্যাথেরোস্ক্লেরোসিসের ওই একই জিনিস আমি আবার বিভিন্ন ভাবে দেখানোর চেষ্টা করেছি। প্যাথোজেনেসিস অফ অ্যাথেরোস্ক্লেরোসিস হাইপারটেনশনের জন্য হতে পারে, হাইপারডাইনামিক স্ট্রেস হতে পারে, টক্সিন অফ দ্য সিগারেট অথবা ইনক্রিজ এলডিএল, আলটিমেটলি ড্যামেজ অফ দ্য এন্ডোথেলিয়াম। আমরা কি আগেই বলেছি যে যেই কারণটাই, যেই চারটা কারণে হোক না কেন, এন্ডোথেলিয়াল ইনজুরি আমার হলো প্রাইম। এন্ডোথেলিয়াল ইনজুরি হলে তিনটা ঘটনা ঘটছে, একটা প্ল্যাটেলেট অ্যাডিশন, ডিফিউশন অফ দ্য প্লাজমা প্রোটিন ইনটু দ্য ল্যামিনা, মাইগ্রেশন অফ দ্য মনোসাইট ইনটু দ্য ইন্টিমা। ইন্টিমার ভিতরে প্লাজমা প্রোটিন ঢুকছে এবং হলো গিয়ে মনোসাইট ঢুকছে। দেন হলো অক্সিডেশন অফ দ্য এলডিএস আপটেক হচ্ছে, আলটিমেটলি দ্য ফর্মেশন অফ দ্য ফোম সেলস, এবং আপনি এখানে দেখছেন কোলাজেন সিনথেসিস। আমার টার্গেটটা হলো ফোম সেল তৈরি করা। যাক, এটা একটু কঠিন, এটা আপনাদের দরকার নেই, তারপর একটু দেখালাম যতটুকু মনে রাখতে পারেন আপনারা। এইটা অবশ্য ওই তুলনায় একটু সহজ। প্যাথোজেনেসিস অফ মানে অনেকভাবে তো বলা যায় একটা জিনিস, আমি সেটাই বলেছি, এন্ডোথেলিয়াল ড্যামেজ যদি হয়, protective response results into the production of the cellular adhesion molecules। এখানে protective response হিসেবে বলেছে, আমি যেটা বলছিলাম compensatory mechanism বলছিলাম, এখানে তারা কিন্তু protective response হিসেবে বলেছে। কি হচ্ছে এখানে, monocyte এবং T lymphocyte attached to the streaky surface of the endothelial surface, migration to the arterial wall into the subendothelial space। আমরা দেখেছি
মানে উপর থেকে লুমেন থেকে তারা সাব এন্ডোথেলিয়াল স্পেসে চলে গেছে। ম্যাক্রোফেজেস টেক আপ দ্য অক্সিডেটিভ এলডিএল কোলেস্টেরল, যেটা ফোম সেলস তৈরি করছে, রিচ ইন ফোম সেলস, আলটিমেটলি ফ্যাটি স্ট্রিক এবং প্লাগ। এটা হলো সবচেয়ে সহজ। যদি কিছু মনে রাখতে না পারেন, হ্যাঁ, যেমন এখানে 7টা লেয়ার মনে রাখাটা একটু ডিফিকাল্ট, মনে রাখতে পারলে খুব ভালো। ঠিক আছে, এই 7টা লেয়ারকে আমরা এভাবেও বলতে পারি, আমরা এভাবেও বলতে পারি, তবে দিস ইজ দ্য মোস্ট ইজিয়েস্ট। ঠিক আছে, ফ্লো চার্ট হিসেবে দিস ইজ দ্য মোস্ট ইজিয়েস্ট। আপনারা এটাও মনে রাখবেন, আপনি যেটা বলবেন সেটাই ঠিক, কোনো ভয়ের কোনো কারণ নাই। ঠিক আছে, আপনি যেটা বলবেন সেটাই ঠিক, তবে ঠিক বলবেন, ভুল বলবেন না। বোঝাই যাচ্ছে এটা একটা এটা হিস্টোলজিক্যাল একটা ছবি, একটা ছবি মানে মাইক্রো ফটোগ্রাফ আর কি। হ্যাঁ, এটা একটা লুমেন, এখানে একটা আর্থ্রোমেটাস প্লাগ, এইটা হলো লুমেন, এইটা হলো গিয়ে সাব এন্ডোথেলিয়াল ইন্টিমাল, এখানে একটা প্লাগ তৈরি হয়েছে। ঠিক আছে, ঠিক এখানেও দেখা যাচ্ছে এটা হলো লুমেন, এখানে একটা প্লাগ তৈরি হয়েছে। এটা কি নেক্রোটিক কোর, সেন্ট্রাল নেক্রোটিক কোর। হ্যাঁ, তো যাই হোক, অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাগ সম্বন্ধে দিলাম। ইট ইজ দ্য key progression of atherosclerosis are intimal thickening and lipid accumulation throughout the plug. Atheromatous plug are white yellow and enrolls the lumen of the artery. Superimposed thrombus and ulceration হতে পারে, অনেক কিছু হতে পারে, এগুলো আপনারা দেখে নেবেন একটু। মোস্ট বেসিক 3টা কম্পোনেন্ট থাকে, অনেক সময় জিজ্ঞেস করে পরীক্ষা হলে একটা অ্যাথেরোমাটাস প্লাগে কি কি কম্পোনেন্ট থাকে। এক, স্মুথ মাসেল ম্যাক্রোফেজেস এন্ড টি সেলস, extracellular matrix including collagen, elastic fibers and proteoglycans. আরেকটা হলো intracellular and extracellular lipid. These are the basic 3 component of an atheromatous plug. এই যে আমরা এতক্ষণ atheromatous plug দেখলাম, শিখলাম, আলটিমেটলি এই যে প্লাগটা তৈরি হলো, এই প্লাগের এই কম্পোনেন্ট দিয়ে প্লাগটা তৈরি, এটার ছবিটা হচ্ছে দেখেন এখানে। আমি যে কথাগুলো বলছি সবগুলো জিনিসই কিন্তু আপনার এই atheromatous, একটা অ্যাথ্রোমার ভিতরে, অ্যাথ্রোমা অথবা atheromatous plug যেটাই বলেন না কেন, একই জিনিস এই জিনিসের মধ্যে আছে। আচ্ছা, আমাদের হিউম্যান বডিতে জিজ্ঞেস করা হয় যে কমন কিছু আর্টারির নাম বলো যেখানে অ্যাথেরোস্ক্লেরোসিস হয়। মোস্ট কমন অ্যাবডোমিনাল অ্যাওর্টা। শুনতে চিন্তা করে অ্যাবডোমিনাল অ্যাওর্টা এত বড় আর্টারি, সেখানে হবে? হ্যাঁ, অ্যাবডোমিনাল অ্যাওর্টা আপনারা জানেন এটা হলো লার্জেস্ট আর্টারি অফ দ্য বডি, কিন্তু অ্যাবডোমিনাল অ্যাওর্টা কিন্তু টিপিক্যালি ইনভলভ হতে পারে। আর ডিক্রিজিং অর্ডারে অ্যাবডোমিনাল অ্যাওর্টার পরে হলো লোয়ার অ্যাবডোমিনাল অ্যাওর্টা, করোনারি আর্টারিজ, পপলিডিয়াল আর্টারি, ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, ভেসেলস অফ দ্য সার্কেল অফ উইলিস। তো আপনি দেখেন যে এই আর্টারির নামগুলো কিন্তু অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যে শরীরের কোন কোন আর্টারিতে অ্যাথেরোমাটাস প্লাগ হয় বা অ্যাথেরোস্ক্লেরোসিস হয়ে থাকে, ডিসেন্ডিং অর্ডারে এভাবে আমরা দিয়েছি। ভেসেলস সাধারণত আপার এক্সট্রিমিটিতে সাধারণত স্পেয়ারড হয়। ঠিক আছে, আপার এক্সট্রিমিটিতে খুব বেশি অ্যাথেরোস্ক্লেরোটিক চেঞ্জ পাওয়া যায় না। ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট চেঞ্জ কি হতে পারে? একটা হতে পারে এই অ্যাথেরোমাটাস প্লাগ রাপচার করতে পারে, আলসারেশন হতে পারে, ইরোশন হতে পারে, থ্রম্বোসিস হতে পারে, ডাউনস্ট্রিম ইসকিমিয়া, তার মানে যে জায়গায় হলো তার নিচের অংশে, তার অংশে এখন ইসকিমিক চেঞ্জ, যেহেতু ওখানে অ্যাডিকুয়েট ব্লাড পাচ্ছে না। অর্গানাইজেশন হতে পারে, অর্গানাইজড ইনকর্পোরেটেড ইনটু দ্য গ্রোয়িং প্লাগ হতে পারে। ঠিক আছে, তাহলে দিস আর দ্য ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট চেঞ্জ: রাপচার, আলসারেশন, ইরোশন, থ্রম্বোসিস, ডাউনস্ট্রিম ইসকিমিয়া। এগুলো একটু মনে রাখবেন, এটা কিন্তু পরীক্ষা হলে জিজ্ঞেস করে। এছাড়া হেমোরেজ, রাপচার, ইন্ট্রাপ্লাগ হেমোরেজ, হেমাটোমা ফর্ম করতে পারে, অ্যাথেরো এম্বোলিজম তৈরি করতে পারে, একটা প্লাগ ছুটে গিয়ে অন্য জায়গায় চলে যেতে পারে। এম্বোলাস, আপনারা জানেন এম্বোলাস কি? ডিসলস থ্রম্বাস ইজ নোন অ্যাজ এম্বোলাস, তাই না? তার মানে যেখানে থ্রম্বোসিস হলো ওটা ছুটে যদি সার্কুলেশন দিয়ে অন্য কোনো জায়গায় চলে যায় সেটাকে আমরা এম্বোলাই বলি। হ্যাঁ, আমরা এম্বোলাই বলি। মাইক্রো এম্বোলাই অনেক সময় ব্লাড স্ট্রিমের মাইক্রো এম্বোলাই, অ্যানিউরিজম ফর্মেশন হতে পারে, অ্যানিউরিজম। ঠিক আছে, পটেনশিয়াল, দেন পটেনশিয়াল রাপচার, আমরা এগুলা সবই দেখেছি আগে। এই ছবিটাও দেখতে পারেন, এটা একটা অ্যাথেরোমাটাস প্লাগ, আমরা দেখছি নেক্রোটিক কি হতে পারে, এখানে থ্রম্বোসিস হচ্ছে। হ্যাঁ, এখান থেকে রাপচার হয়ে যেতে পারে, ইরোশন হতে পারে। হ্যাঁ, এগুলা আপনারা দেখতে পারেন, কমপ্লিকেটেড হতে পারে আর কি। আর কনসিকুয়েন্সের মধ্যে কি কি? অ্যাথেরোস্ক্লেরোসিস স্টেনোসিস। হ্যাঁ, আপনি যদি এটা প্রপারলি ট্রিটমেন্ট না হয়, কনসিকুয়েন্স হিসেবে হতে পারে একটা অ্যাথেরোস্ক্লেরোটিক স্টেনোসিস, যে ব্লাডের মধ্যে, যে ভেসেলস এর মধ্যে অ্যাথেরোস্ক্লেরোসিস হবে সেটা স্টেনোসড হতে পারে। অ্যাকিউট ফেজ চেঞ্জ হতে পারে, থ্রম্বোসিস ডেভেলপ, একদম কমপ্লিট থ্রম্বোসিস হতে পারে, ভেসোকনস্ট্রিকশন হয়ে যেতে পারে। দিস আর দ্য কনসিকুয়েন্স। তার মানে আনট্রিটেড কেস যদি হয় তাহলে এই সমস্যাগুলো আলটিমেটলি, ওগুলো ছিল ক্লিনিক্যাল প্রেজেন্টেশন, এগুলো হলো গিয়ে আপনার ক্লিনিক্যাল ইম্পর্টেন্স। এগুলো হতে পারে, এগুলা পার্টিকুলার থ্রম্বাস, ওই যে সরি কি বলে অ্যাথ্রোমাতে এই চেঞ্জ গুলো হতে পারে। আর এটা হলো কনসিকুয়েন্স, যদি একটা অ্যাথেরোস্ক্লেরোসিস হয় তাহলে এই সমস্যাগুলো হতে পারে। ফ্যাটি স্ট্রিক একটা জিনিস আছে। ফ্যাটি স্ট্রিক আর composed of lipid field foam macrophages। ঠিক আছে, এটা লিপিড ফিল্ড ফোম ম্যাক্রোফেজেস, ম্যাক্রোফেজের মধ্যে যখন আপনার লিপিড জমা হয় সেটাকে আমরা ফোম সেলস বলি। কিন্তু মজার ব্যাপার হলো এটা হচ্ছে বিগিনিং অ্যাজ মাল্টিপল মাইনিউট ফ্ল্যাট ইয়েলো স্পট ইভেন্চুয়ালি coalesce into a
elongated streak of 1 centimeter, এটা কোনো লুমেনকে অবস্ট্রাকশন সেভাবে করে না, তারা horizontally surface of the lumen এর সাথে থাকে, সাধারণত 1 সেন্টিমিটার লং থাকে, not sufficiently raised to cause any significant flow disturbance, তার মানে এরা যদিও লুমেনের ভিতর থাকে কিন্তু লুমেনের ফ্লো এর জন্য তারা কোনো হ্যাম্পার হয় না। ফ্যাটি স্ট্রিক ক্যান এভল ইনটু দ্য প্লেক্স, এটা হতে পারে। যেমন দেখেন এখানে একটা ব্লাড ভেসেলস দেখানোর চেষ্টা করেছি, এই যে ব্লাড ভেসেলস, এটা ব্রেইনের, ঠিক আছে, এর ভিতরে যে হলুদ হলুদ ফ্যাটি স্ট্রিক জমে আছে, বাট এটা কিন্তু লুমেনের তেমন কোনো অবস্ট্রাকশন করছে না। দেয়ার ইজ আ ফোম সেল একই মেকানিজম ফোম সেল, বাট এটা এভাবে থাকে, অথবা এটা এরকম লম্বালম্বি ভাবে থাকে, এরকম 1 সেন্টিমিটার লম্বালম্বি ভাবে থাকে। আপনি দেখেন এটা ব্লাড ভেসেলস লুমেন যে লম্বা করে আছে, তার মানে এদের সাফিসিয়েন্ট পরিমাণ লুমেনে জায়গা আছে, সো ফ্লো দ্য ব্লাড। এরা সাধারণত কোনো ক্লিনিক্যাল সিমটম নিয়ে আসে না। আরো দুটো জিনিস এখানে আমরা পড়বো, আপনার অ্যানিউরিজম আর এটা হলো ডাইলিটেশন। অ্যানিউরিজম মানে কি, ডাইলিটেশন, আর ডিসেকশন আমরা পরে দেখবো। Aneurysm is localized abnormal dilatation of the blood vessels on the heart. সাধারণত অ্যানিউরিজম হার্টের মধ্যে হয়। অ্যানিউরিজম আবার দুই ধরনের আছে, একটা হলো ট্রু অ্যানিউরিজম আর একটা হলো ফলস অথবা সুডো অ্যানিউরিজম। আমরা একটু দেখি ছবিটা, অ্যানিউরিজমে কি হচ্ছে। যেমন এটা একটা নরমাল ব্লাড ভেসেলস, ঠিক আছে, ব্লাড ভেসেলস এর মধ্যে যদি কোথাও একটা ডাইলেটেশন হয় সেটা অ্যানিউরিজম। একটা হতে পারে ফিউজিফর্ম ডাইলেটেশন, অনেকটা হোল লেন জুড়ে ডাইলেট হয়ে গেল। এই জায়গায় লুমেনের আপনার ডায়ামিটার চিন্তা করেন, আর আপনি এই জায়গায় লুমেনের ডায়ামিটার চিন্তা করেন, তার মানে এটা ডাইলেটেড পোরশন, তাহলে এটাকে আমরা অ্যানিউরিজম বলতে পারি। আরেকটা হতে পারে স্যাকুলার, একটা পাউচের মতো তৈরি করবে, বাকি সব জায়গা ঠিক আছে, একটা স্যাকুলার তৈরি হচ্ছে, এটাও অ্যানিউরিজম। যেমন এটা একটা আমরা যদি দেখি, এটা হলো অ্যাওর্টা, আপনি বুঝতে পারছেন ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা, হ্যাঁ, এখানে এটা কি বাইফার্কেশন অফ কমন আইলিয়াক আর্টারি, তাই না, কমন আইলিয়াক আর্টারি। তাহলে এখানে হঠাৎ করে জিনিসটা ডাইলেটেড, এটা হলো নরমাল অ্যাওর্টা ছিল, এখানে সে ডাইলেটেড হয়ে গেল। এই যে ডাইলেটেড হলো, তার মানে এটা কি আমরা অ্যানিউরিজম হচ্ছে। কেন অ্যানিউরিজম হচ্ছে একটু দেখি আসেন আমরা। Pathogenesis, the intrinsic quality of the vessels walls connective tissue is poor. আমরা জানি যে তার মানে কি, এটা ইলাস্টিসিটিটা লস হয়েছে, ব্লাড ভেসেলস এর যে নরমাল ইলাস্টিসিটি, যেটা ব্লাড ভেসেলস এর নরমাল স্ট্রাকচারকে বিয়ার করছে, সেটা লস হচ্ছে। এই লসের কারণে কিন্তু এদের ইলাস্টিসিটি নষ্ট হয়ে যাওয়ার কারণে এটা ডাইলেটেশন হয়েছে, ঠিক আছে। সাধারণত মারফিন সিনড্রোম, আপনার নাম শুনেছেন, মারফিন সিনড্রোমে এই ধরনের সমস্যা হয়। দ্য ব্যালেন্স অফ কোলাজেন ডিজেনারেশন এন্ড দ্য সিনথেসিস ইজ অল্টার্ড বাই ইনফ্লামেশন অর অ্যাসোসিয়েটেড প্রোটিয়েসিস। তার মানে আমরা জানি যে একটা কি বলে ইলাস্টিসিটি মেইনটেইন করার জন্য মেইনলি ইম্পর্টেন্ট হলো কোলাজেন। যদি কোলাজেন সিনথেসিস যদি অল্টার্ড হয় কোনো কারণে, হ্যাঁ, সেটা হতে পারে। দ্য ভাস্কুলার ওয়াল, সোজা কথা ব্লাড ভেসেলস এর ওয়ালটা আপনার কি হয়ে গেছে, কি বলবো, উইক হয়ে গেছে, উইকের কারণে ডাইলেটেশন হয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনি একটা ইলাস্টিক জোরে সবসময় টানতে থাকেন, কি হবে, এটা উইক হয়ে যাবে। ঠিক সেরকম ব্লাড ভেসেলসটাও তো ইলাস্টিক ফাইবার দিয়ে মেইনলি, তাই না। তো অ্যানিউরিজম দুই রকম হতে পারে, ট্রু অ্যানিউরিজম এবং ফলস অ্যানিউরিজম। when the aneurysm involves an active but intact arterial wall or inner vascular wall of the heart is called true aneurysm. আর একটা হলো it is the defect into the vascular wall leading an extravascular hematoma হতে পারে। মানে বাইরে থেকে দেখতে মনে হবে ডাইলেটেড। দেখেন আমি এই ছবিটা দেখাই, এইটা দেখেন, এখানে কি হচ্ছে দেখেন, ফুল থিকেনিং অফ দ্য লুমেন, কিন্তু এটা টোটাল ব্লাড ভেসেলস এর যে ওয়াল উইক হয়ে কারণে লুমেনটা অনেক বড় হয়ে গেছে। কিন্তু এখানে কি হচ্ছে দেখেন, একটা এক্সট্রা হেমাটোমা তৈরি হয়েছে। এটা কিন্তু ব্লাড ভেসেলস, কিন্তু বাইরে থেকে যদি আপনি এই ডায়ামিটার আর এই ডায়ামিটার চিন্তা করেন, তাহলে কিন্তু মোটামুটি একই রকম মনে হবে। কিন্তু আপনি যখন ক্রস সেকশন দেখছেন, তারপর এটা একটা ফলস, এটা কিন্তু ট্রু অ্যানিউরিজম না, এটা ফলস অ্যানিউরিজম। দেয়ার ইজ এ এক্সট্রাভাসেশন অফ দ্য ব্লাড। এক্সট্রাভাসেশন আমরা দেখেছি যে ইন্টিমার পরে যে অ্যাডভান্টেশিয়া বা এক্সটার্নাল যে লেয়ার, এই দুইটার মাঝখানে এসে একটা হেমাটোমা তৈরি হয়েছে, সেটা হচ্ছে ফলস। আর এখানে টোটাল ইলাস্টিসিটি লস হওয়ার কারণে টোটাল ডায়ামিটার অফ দ্য লুমেন অফ দ্য ব্লাড ভেসেলস বেড়ে গেছে। এটা বাইল্যাটারাল হতে পারে, ইউনিল্যাটারাল হতে পারে। যে ইউনিল্যাটারালটাকে আমরা সেকুলার বলে থাকি, এটা পাউচের মতো তৈরি হয়েছে, ঠিক আছে। তাহলে এটা নরমাল ব্লাড ভেসেলস, এটা ট্রু অ্যানিউরিজম সেকুলার, এটা ফিউজিফর্ম আমরা দেখেছি, এবং এটা হলো গিয়ে ফলস অ্যানিউরিজম। এখানে দেখেন ওয়ালের ইন্টিমাল একটা লেশন হয়েছে, এখান থেকে কিছুটা ব্লাড স্কেপ করে সাব এন্ডোথেলিয়ামে গেল, বাট এক্সটার্নাল ভেতরে আছে। কিন্তু বাইরে থেকে যদি আপনার সেকশনটা চিন্তা করেন, ডায়ামিটার চিন্তা করেন, এটাকে আপনি কিন্তু অ্যানিউরিজম মনে হবে, ঠিক আছে। তাহলে আমার মনে হয় আমরা এটা বুঝতে পেরেছি, অ্যানিউরিজম কাকে বলছি, ট্রু অ্যানিউরিজম কাকে বলছি, সুডো অ্যানিউরিজম কাকে বলছি, ঠিক আছে। এটা গেল। নাও দ্য aortic dissection, এটাও আরেকটা জিনিস। aortic dissection occur when blood separates the laminal planes of the media of the blood filled with the thin aortic wall, ঠিক আছে। aortic dissection occurs, এটা সাধারণত 40 থেকে 60 এই বছর হয়, সাধারণত হাইপারটেনশন পেশেন্টদের বেশি হচ্ছে। এখানে কি হচ্ছে আপনি দেখেন,
এখানে যে ঘটনাটা ঘটছে এটা যদি আমরা অ্যাওর্টা চিন্তা করি, এটা লিনিয়ার ভাবে ব্লাড স্কেট করছে, এটা হলো যে ব্লাড ইন দ্য আর্টারি, বাট এটা স্কেট করছে। এটা কিন্তু অনেকটা দেখেন আপনার এই যে হেমাটোমা যে ফর্ম হয়েছিল ফলস অ্যানিউরিজম, অনেকটা সেরকম। এখানে যেহেতু ডাইলেট হচ্ছে, বাট এখানে লিনিয়ারলি অ্যালং দ্য লেন্থ অফ দ্য ব্লাড ভেসেলস এখানে ব্লাড স্কেপ করে চলে আসবে। এই যে দুটো ব্লাডের যে আমরা যে ব্লাড ভেসেলস যে লেয়ার হলো, আমরা জানি ইন্টিমা, মিডিয়া, এক্সটার্নাল, এর মাঝখানে যেটা যেহেতু একটা সেপারেশন হয়ে যাচ্ছে, সেই জন্য এটাকে ডিসেকশন বলা হচ্ছে। ঠিক আছে, যেমন দেখেন এখানে ঠিক একরকম ইন্টিমাটা টিয়ার করলো করে ব্লাড এখানে চলে আসলো, তার মানে দেয়ার ইজ এ সেপারেশন বিটুইন দ্য লেয়ার্স। ঠিক আছে, এইদিকে দেখা যায় নর্মাল লেয়ার তিনটা, অ্যাডভান্টেশিয়া, মিডিয়া, ইন্টিমা ইনট্যাক্ট আছে, কিন্তু এখানে কি হচ্ছে ইন্টিমাটাল টিয়ারিং হয়েছে, টিয়ারিং হয়ে ব্লাড লুমেন থেকে ব্লাড এখানে চলে গেছে, এবং এই যে সাব এন্ডোথেলিয়ামে এসে ব্লাড জমা হয়েছে। ওই যে হেমাটোমা যেরকম হয়েছিল অনেকটা কিন্তু সেরকম, কিন্তু ওটা হচ্ছে হেমাটোমা একটা লোকালাইজড এরিয়াতে হচ্ছে, আর ডিসেকশনটা যদি আপনার লংগিটিউডিনাল লেন্থ অফ দ্য ব্লাড ভেসেলস এ হয়, সেটাকে আমরা ডিসেকশন বলে থাকছি। এই যে দেখেন, এই যে ডিসেকশন, আরেকটা ছবি দেখালাম, এক্সট্রাভাস্কুলার ব্লাড যখন আপনার এই লেন্থের মধ্যে চলে আসছে, তাকে ডিসেকশন বলছি। টিয়ার ইন দ্য ইন্টিমা, শুধু ইন্টিমালেশন হচ্ছে। ঠিক আছে, তাহলে এখন আসেন আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। ভাস্কুলাইটিস, আমি আপনাকে আগেও বলেছি ইনফ্লামেশন অফ দ্য ব্লাড ভেসেলস অফ ভাস্কুলাইটিস। ব্লাড ভেসেল, আমাদের শরীরে ইনফ্লামেশন হয় না এমন কোনো অংশ পাওয়া যাবে না, বাট এখানে মজার ব্যাপার হচ্ছে ব্লাড ভেসেলস এর ইনফ্লামেশন কিন্তু বেশিরভাগই কিন্তু হলো গিয়ে আপনার কি বলেছিলাম আমরা, এটা হলো ইমিউনোলজিক্যাল মেডিয়েটেড, বাট ইনফ্লামেশনের যে কার্ডিনাল সাইন্স, ফিভার, ম্যালেজ, আর্থ্রালজিয়া, এগুলো কিন্তু সবই থাকবে। হ্যাঁ, আমরা মনে নিশ্চয়ই আপনাদের মনে আছে অ্যাকুইট ইনফ্লামেশনে আমরা রুবর, ট্রিউমার, তারপর ফাংশনাল এশিয়া, হ্যাঁ আমরা এগুলা ক্যালোর, ডলর এগুলো বলেছি না, তো ঠিক সেগুলাই থাকছে। তো অ্যাকচুয়ালি ভাস্কুলাইটিসটা ক্লিনিক্যালি ডায়াগনোসিস করাই হয়, এটা আমাদের মানে প্যাথোলজিদের রোল খুব কম ভাস্কুলাইটিস, কিন্তু ভাস্কুলাইটিস কিন্তু খুব মানে আনকমন না, ভাস্কুলাইটিস কিন্তু কমন, বাট চিনতে হবে ভাস্কুলাইটিস আমি আগে দেখেছি ইমিউন মেডিয়েটেড ইনফ্লামেশন এর সময় ডাইরেক্ট ইনভেশন অর ভাস্কুলার ভাইল বাই দ্য ইনফেকশাস প্যাথোজেন ইজ ভেরি রিয়ার, যে হ্যাঁ আপনার একটা প্যাথোজেন্স ঢুকে ব্লাড ভেসেলস এর ইনফ্লামেশন করলো, এটা ভেরি রিয়ার, বাট ইমিউন মেডিয়েটেড এগুলো গিয়ে সবচেয়ে কমন। এইটাও আপনার কি বলে রবিনসের একটা চার্ট, এখানে বিভিন্ন ভাস্কুলাইটিস এর নাম দেওয়া আছে। আমি আপনাকে আগে বলেছি এটা আপনাদের জন্য বেশি ইম্পর্টেন্ট না, দুই একটা নাম মনে রাখবেন, যেমন কমন জায়ান্ট সেল আর্টেরাইটিস, হ্যাঁ এগুলা পলিআর্টেরাইটিস নোডোসা, বার্জার ডিজিজ, যে কয়েকটা মনে রাখতে পারেন। নন ইনফেকশাস এর মধ্যে ইমিউন কমপ্লেক্স মেডিয়েটেড, অ্যান্টি নিউট্রোফিল সাইটোপ্লাজমিক অ্যান্টিবডি, অ্যান্টি এন্ডোথেলিয়াল সেল, আর এগুলো তো মনে আছে, মনে থাকবে আপনাদের। এটা আমি আপনাকে একটা ছবি দেখাই, দেখেন এটা ভাস্কুলাইটিস এর একটা ছবি, ব্লাড ভেসেলস, কিন্তু দেখেন এখানে ব্লাড ভেসেলস এর ভাস্কুলাইটিস ডায়াগনোসিস করা ইজ ভেরি ডিফিকাল্ট, এটা খুব মানে মাইনর ফর্ম, এটা কিন্তু অনেকে আপনার পারপিউরের সাথে কনফিউজ করবে, ঠিক আছে, ব্লিডিং ডিসঅর্ডারের সাথে কনফিউজ করবে, কেউ বলবে অ্যালার্জি, প্রাথমিক অবস্থা সাধারণ মানে মানুষরা বলবে আমার অ্যালার্জি হয়েছে, চুলকানি হয়েছে, বাট দিস ইজ আ ভাস্কুলাইটিস। আপনাদের এই ছবিগুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে সো দ্যাট ইউ গেট ইন্টারেস্ট, এবং আপনারা যেন একটু অন্তত এগুলা কোনো সময় আপনি 2 দিন পর পেশেন্ট দেখবেন, অন্তত আপনাদের মাথায় থাকবে যে এরকম একটা ভাস্কুলাইটিস এর ছবি আমরা দেখেছিলাম, দিস ইজ ভাস্কুলাইটিস। ঠিক আছে, খুব সুপারফিশিয়াল ভাস্কুলাইটিস, দিস ইজ অলসো দ্য সিভিয়ার ফর্ম অফ ভাস্কুলাইটিস, মানে আমি আপনাকে দুটো ছবি দেখানো, দেখেন এটা খুব মাইল্ড ফর্মেও হতে পারে, খুব সিভিয়ার ফর্ম অফ ভাস্কুলাইটিস হতে পারে। ঠিক আছে, ও খুব সিভিয়ার ফর্ম অফ ভাস্কুলাইটিস হয়ে গেল। এটা একটা, এখন আমি যেহেতু প্যাথোলজির মানুষ, আমি আপনাকে একটু জাস্ট চেষ্টা করি, একটা ব্লাড ভেসেলস লুমেন মোটামুটি বোঝা যাচ্ছে, ভিতরে এখানে সব আরবিসি এবং আপনার কি বলে ব্লাড সেলস গুলো আছে। এই যে আপনি পেরিফেরি অফ দ্য ব্লাড ভেসেলস দেখেন, এখানে সিভিয়ার ডেন্স ইনফিলট্রেশন অফ, এখানে কিন্তু নরমালি এত লিম্ফোসাইট, এই যে ব্লু ডট আপনি যা দেখছেন, দিস অল আর দ্য লিম্ফোসাইটস এন্ড ম্যাক্রোফেজেস। ঠিক আছে, অথবা আপনাদের জন্য এই মুহূর্তে চেনা কঠিন হবে, কিন্তু এটা যে কোনো প্যাথোলজিস্ট দেখলে এটা ভাস্কুলাইটিস ডায়াগনোসিস করবে। ঠিক আছে, এটা একটা ব্লাড ভেসেলস, তাহলে देयर इज अ ইনফ্লামেশন অফ দ্য ব্লাড ভেসেলস, এটাও একটা ভাস্কুলাইটিসের ছবি। এই যে এটা লুমেন, এখানে হলে গিয়ে দিস অল আর দ্য ইনফ্লামেটরি সেলস, হ্যাঁ এখানে সব ইনফ্লামেটরি সেলস, ভাস্কুলাইটিসের একটা ছবি। নাও লাস্ট যেটা বলে আমরা আজকে আমাদের লেকচার শেষ করব, টিউমারস। আমরা আগেই বলেছি যে টিউমারস এর আমাদের মেইনলি নাম গুলো জানতে হবে, এবং টিউমারস এর মধ্যে আমরা বলেছি আমরা টিউমারসকে সাধারণত দুটো ভাগে ভাগ করি, বেনাইন, ম্যালিগন্যান্ট, বাট এই ক্ষেত্রে আমরা বেনাইন, বর্ডারলাইন এবং ম্যালিগন্যান্ট। আপনাদের নিশ্চয়ই মনে আছে বেনাইন টিউমারের মধ্যে কমন যেটা বলছিলাম, দিস ইজ হেমানজিওমা, এই জিনিস আপনারা অনেকেই দেখবেন, ইটস আ হেমানজিওমা। ঠিক আছে, এটাকে অনেকে স্ট্রবেরি টিউমারও বলা হয়, স্ট্রবেরি সারফেস এর মতো, হ্যাঁ এটা স্ট্রবেরি টিউমার, ইটস আ মাইল্ড ফর্ম অফ হেমানজিওমা। ঠিক আছে, এটা একটা হেমানজিওমা।
দিস ইজ একটু বড়, আর একটু বড়। এটা একটা নেক, একটা বাচ্চা, বোঝাই যাচ্ছে বাচ্চার নেক একটা হেমানজিওমা হয়েছে। এটা মাইল্ড ফর্ম অফ হেমানজিওমা, এটা অনেকের শরীরই থাকে, এটা বেনাইন, সো এটা টেনশন করার কিছু নাই। এটা কসমেটিক পারপাসে ইউ ক্যান রিমুভ দিস ওয়ান, অথবা অনেক সময় দেখে এটা বড় হলে এটা প্রেসার এফেক্ট দেয়, সেই কারণে আপনি এটা রিমুভ করে ফেলতে পারেন। হেমানজিওমা আরো খারাপ হতে পারে, দেখেন দিস ইজ লার্জ হেমানজিওমা, ঠিক আছে, অনেক বড় একটা হেমানজিওমা। তাহলে হেমানজিওমা অনেক রকম করে আসতে পারে। এই ছবিটা দেখা হঠাৎ করে আপনার এখন 3rd ইয়ারে উঠবেন, 4th ইয়ারে উঠবেন, আপনার ওয়ার্ডে যাবেন, আউটডোরে বসবেন, একটা হেমানজিওমা রোগী দেখলে নিজেরাই ডায়াগনোসিস করতে পারবেন দিস ইজ আ হেমানজিওমা, ঠিক আছে। হেমানজিওমা কি জিনিস? ইটস আ বেনাইন টিউমার অফ দ্য ব্লাড ভেসেলস অরিজিন, ঠিক আছে, কখনো ভুল করবেন না, হেমানজিওমাটা বেনাইন ব্লাড ভেসেলস অরিজিন থেকে তৈরি হচ্ছে। হেমানজিওমা দুই রকমের আছে, একটা হলো ক্যাপিলারি হেমানজিওমা, একটা হলো ক্যাভার্নাস হেমানজিওমা। যদি ব্লাড ভেসেলস এর সাইজ দেখুন, আমি আপনাকে পরে দেখাচ্ছি, যে এই যে একটা দেখেন, এটা আমরা এটা হলো হিস্টোপ্যাথোলজি, আপনি বুঝতে পারছেন দিস অল আর দ্য ব্লাড ভেসেলস, এটা একটা ব্লাড ভেসেলস, এটা এবারে আরবিসি গুলো পরিষ্কার বোঝা যাচ্ছে, দিস আর দ্য এন্ডোথেলিয়াম, হ্যাঁ, অনেক ব্লাড ভেসেল। এই যে ব্লাড ভেসেলস এর অ্যাবনরমাল প্রলিফারেশন, এই হেমানজিওমাটা যদি আমরা সেকশন করি তখন কিন্তু আমরা এরকম দেখেন সবই ব্লাড ভেসেলস, এখানে আরবিসি গুলো পরিষ্কার বোঝা যাচ্ছে, এটা একটা লুমেন এবং অ্যাবারেন্ট এগুলা দেখা যাচ্ছে, ঠিক আছে। এটা একটা ক্যাভার্নাস হেমানজিওমা। দেখেন আপনি ক্যাভার্নাস কেন বলছি, এদের লুমেন অফ দা ব্লাড ভেসেলস এর লুমেনের ডায়ামিটার কিন্তু অনেক বড়, এজন্য এগুলাকে ক্যাভার্নাস হেমানজিওমা বলা হয়। আরেকটা ক্যাপিলারি হেমানজিওমা, যদি ছোট ছোট হয়, ঠিক আছে, এটাও একটা ছোট ছোট ক্যাপিলারি হেমানজিওমা। তাহলে হেমানজিওমা দু ধরনের, একটা হলো ক্যাভার্নাস হেমানজিওমা, একটা হলো ক্যাপিলারি হেমানজিওমা। হেমানজিওমা কি জিনিস? ইট ইজ দা বেনাইন টিউমার অফ দা ব্লাড ভেসেলস। ভুলবেন না, আপনারা ভুল করবেন না, ঠিক আছে। আপনারা সাধারণত হেমানজিওমা, আমি এই ছবিটা কেন আপনাদের দিলাম, কারণ এই ছবিটা আপনাদের কিন্তু হেমানজিওমার একটা ছবি আপনাদের হিস্টোলজি প্র্যাকটিক্যাল খাতায় আঁকতে হয়, ঠিক আছে, সেজন্য আপনাকে আমি এই ছবিটা দিলাম, আপনাদের হয়তো বা কাজে লাগতে পারে, আপনারা এভাবেই আঁকবেন, ঠিক আছে। লোবিউলস ক্যাপিলারিজ, ঠিক আছে, ছোট ছোট ক্যাপিলারি এবং সেপারেটেড বাই দ্য ফাইব্রাস সেপ্টাম যে থাকে, ভিতরে ব্লাড আপনারা এভাবে আঁকবেন, সেপারেটেড বাই ফাইব্রাস সেপ্টাম, ঠিক আছে। এটা কি? এটা একটা ক্যাপোসিস সার্কোমার ছবি। এটা আপনাদের বললাম, এটা জাস্ট ফর ইন্টারেস্ট, এটা আপনাদের জানার দরকার। ক্যাপোসিস সার্কোমা আরেকটু সিভিয়ার ফর্মে থাকে, এটা একটা বর্ডারলাইন ম্যালিগন্যান্ট টিউমার। এটা আপনাকে আগেই বলেছি যে ক্যাপোসিস সার্কোমাটা হলো বর্ডারলাইন, ঠিক আছে। এটাও একটা ক্যাপোসিস সার্কোমা, এবং সরি, এটা ক্যাপোসিস সার্কোমা, এটা একটা ক্যাপোসিস সার্কোমা। এটা হলো গিয়ে এনজিওসার্কোমা। এনজিওসার্কোমা কিন্তু এই অবস্থা, খুব বিজায়াল লুকিং, দেখেই একটা খুব উদ্ভট একটা কিছু মনে হচ্ছে। এবং দেখেন এটা একটা পেশেন্টের ব্রেস্ট, ফিমেল পেশেন্ট হ্যাভিং ব্রেস্টের মধ্যে, দিস ইজ এন এনজিওসার্কোমা। হ্যাঁ, এটা কিন্তু অনেক সময় ভুল কিসের সাথে হয়, ডিসিসি মানে ডার্ক সেল কার্সিনোমার সাথে কিন্তু এটা ভুল হতে পারে, বাট আপনারা যখন হিস্টোপ্যাথোলজি করবেন তখন দেখবেন এটা একটা এনজিওসার্কোমা, ঠিক আছে। এবং এটা সার্কোমা কেন বলছি, আরেকটা এভিডেন্স হলো, দেখেন এটা সুপারফিশিয়াল সারফেসের সাথে, ডার্ক সেলের সাথে এর কোনো সম্পর্ক নেই, এটা স্কিন, এই যে নিপল এর খুব কাছাকাছি, তার স্কিনটা কি একটা মেসেনকাইমাল টিস্যু না, সো এটা সার্কোমা হওয়ার সম্ভাবনাটা খুব বেশি। আচ্ছা, এখানে দেখেন একটা, এইটা এইটা একটা ছবি, এইটা একটা ছবি। আচ্ছা, আপনি দেখেন, আপনি একটু আগের মধ্যে এখানে যদি আপনারা দেখেন, এইটা কিন্তু প্রলিফারেশন অফ দ্য ব্লাড ভেসেলস এবং এন্ডোথেলিয়ামের যে লাইনিং সেলগুলো আছে, এগুলো কিন্তু সব বেনাইন লুকিং, সিঙ্গেল লেয়ারে আছে, এমন কোনো অ্যাবনর্মাল লাইনিং নাই। কিন্তু আপনি যদি এইটার লাইনিংটা দেখেন, আমরা যদি হাই পাওয়ারে দেখি, দেখেন সেলগুলো দেখেন ইন্ডিভিজুয়াল কত বিজায়ার লুকিং। আপনার নিশ্চয়ই মনে আছে ম্যালিগনেন্সির একটা ম্যালিগনেন্ট সেলের ফিচার কি ছিল? হাইপারক্রোমাশিয়া ছিল, তাই না, প্লিওমরফিজম ছিল। হ্যাঁ, দেখেন দিস আর দ্য হাইপারক্রোমাশিয়া, দিস আর দ্য প্লিওমরফিজম। যেমন এই সেলের সাইজ আর এই সেলের সাইজ বা এই সেলের সাইজ কিন্তু এক না। তো দিস ইজ প্লিওমরফিজম, প্রমিনেন্ট নিউক্লিওলাই, এটাও কিন্তু আরেকটা পজিটিভ সাইন ফর দ্য ম্যালিগনেন্সিস, প্রমিনেন্ট নিউক্লিওলাই থাকে, ঠিক আছে। এবং এখানেও কিন্তু ব্লাড ভেসেল, দেখেন এই যে আরবিসি পড়ে আছে, আরবিসি পড়ে আছে, আরবিসি। তাহলে আপনার প্রশ্ন হতে পারে যে এটা হলো হাই, এটা লো পাওয়ারে, এখানেও কিন্তু দেখেন সেলগুলো মনে হচ্ছে একটু বিজায়াল লুকিং। তো এখানেকার দুইটাই হেমানজিওমা, দুইটাই ব্লাড ভেসেলস এর প্রলিফারেশন, এদের সেলগুলো বেনাইন এবং এদের সেলগুলো ম্যালিগনেন্ট সেল, সেই কারণেই কিন্তু আমরা এটাকে এনজিও সার্কোমা বলছি, আর ওটাকে আমরা হেমানজিওমা বলছি। যাই হোক, আপাতত আজকের জন্য আপনাদের এতটুকুই। হোপফুলি আপনাদের উপকারে কিছু হলেও আসবে এগুলো আমরা যা বললাম। আমি আপনাকে আগেও বলেছি, আমি কিন্তু মেইনলি বেসিক্যালি রবিনসটাকে ফলো করছি। আপনারাও আশা করব যে রবিনস ফলো করবেন। আর যেটা দিলাম আপনাকে, আমার মনে হয় ব্লাড ভেসেলস এর বাইরে অ্যাটলিস্ট আপনাদের আন্ডার গ্রাজুয়েশনে পড়ার কিছু নাই। ভালো থাকবেন, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবার কথা হবে। আপনারা পরে নোটিফিকেশন পেয়ে যাবেন যে আমি নেক্সট ক্লাস আবার কবে নেব। তো শান্তা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, জি স্যার শুনতে পাচ্ছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ শান্তা, আপনাকে অনেক ধন্যবাদ।
আর সবাই থেকে আজকের মতো আল্লাহ হাফেজ, ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে আবার কথা বলবো, ঠিক আছে? জি স্যার। স্যার থ্যাংক ইউ সো মাচ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ওয়েলকাম।